আচ্ছা, তো লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা আমাদের আয়নিক বন্ধনের জিনিসগুলো শেষ করছিলাম। তো আজকে হচ্ছে যে আমাদের সমযোজী বন্ধনটা শুরু হচ্ছে। তো সমযোজী বন্ধন কাকে বলে? যে সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী বা নিকটতম ইলেকট্রন বিন্যাস মানে অর্জনের জন্য যদি আমার কি করতে হয়, ইলেকট্রন শেয়ার করতে হয়, তাহলে সেটাকে বলা হবে সমযোজী বন্ধন। এখানে সুন্দর করে আমি সংজ্ঞাটা লিখে দিছি। ঠিক আছে? জিনিসটা কেমন? যেমন ধরো, আমি যদি তোমার বলি যে হাইড্রোজেনের যেটা আছে, হাইড্রোজেন, এটা কি হয় আমার 1s1 হয়। তাহলে এখন মনে করো দুইটা হাইড্রোজেন পরমাণু আছে এখানে, একটা হচ্ছে এখানে, এটা ইলেকট্রনটা ধরো এরকম, আর একটা আছে হাইড্রোজেন পরমাণু এখানে, আর ইলেকট্রনটা ধরো এরকম। তো এখন ওদের যদি আমি এখন যুক্ত করি, মানে ওরা যদি এখন একটা যৌগ গঠন করতে চায়, তাহলে কি হয়? ওরা H2 আকারে থাকে না প্রকৃতির মধ্যে? তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে এখন ওদের মানে দুইয়ের নিয়ম অনুযায়ী ওদের প্রথম কক্ষপথে কি হইতে হবে? দুইটা ইলেকট্রন থাকতে হবে। তাহলে ওরা কি করবে? এখন একজন একজনের ইলেকট্রনটা কি করবে? শেয়ার করবে। যে দেখো ওদের লাস্ট কক্ষপথে কি করবে? এই ইলেকট্রনটা কি করলো? দুইজনই শেয়ার করলো। দেন এই ইলেকট্রনটা কি করলো? দুজনই শেয়ার করলো। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা প্রথম কক্ষপথে? দুইটা। এই হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা প্রথম কক্ষপথে? দুইটা। তো এটা ছিল কি আমার এইচ পরমাণু, এটাও ছিল কি আমার হাইড্রোজেন পরমাণু, কিন্তু এটা কি হইলো আমার H2 অণু হইলো। এটাকে বলা হয় কি আমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আহ যেগুলো সিম্পলিফাই করি, তাহলে সমযোজী বন্ধনটা মূলত দেখা যায় কিসে কিসে? যদি আমি দুটো অধাতু দেখি, ঠিক আছে, অধাতু প্লাস অধাতু, এই কেসে হয় কি আমার সমযোজী বন্ধনটা হয়। ঠিক আছে, আমরা আয়নিক বন্ধনের সময় কি দেখছিলাম? একটা ধাতু এবং আরেকটা অধাতু। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হবে? একটা অধাতু সাথে কি আরেকটা অধাতু, ওটাই কি করে মূলত তোমার সমযোজী বন্ধন করে থাকে। আচ্ছা, তাহলে এটাকে অনেক সময় তোমাদের বইয়ে দেখবে এভাবে লিখে থাকে যে একটা হাইড্রোজেন পরমাণুর কাছে একটা ইলেকট্রন আছে, দেন আরেকটা হাইড্রোজেন পরমাণুর কাছে আরেকটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে ওরা যুক্ত হয়ে কি করলো? একটা হাইড্রোজেন অণু গঠন করলো। এরকম এরকম লিখা থাকে মাঝে মধ্যে বইয়ের মধ্যে, খেয়াল করো। জিনিসটা কি সেম জিনিসই বুঝাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন আসি বইয়ের উদাহরণ, মানে কোশ্চেনে যেগুলো আসে পরীক্ষার মধ্যে সেগুলো নিয়ে দেখি। আগের স্লাইডটাতে একটু জানতো একটা জিনিস দেখি। এখানে না, এটা না, পরেরটা। কি দেখতে? মানে কি অধাতু প্লাস অধাতু হলে সমযোজী বন্ধন হ্যাঁ, হবে যদি ওরা শেয়ার করে? হ্যাঁ, অধাতু অধাতু যদি যৌগ গঠন করে তাহলে সেটা সমযোজী বন্ধনই হয় ম্যাক্সিমাম কেসে। ঠিক আছে। যেমন হাইড্রোজেন একটা অধাতু, এই হাইড্রোজেনটা একটা অধাতু, দুইটা অধাতু মিলে কি করছে? একটা যৌগ গঠন করছে, এরকম আর কি। আরো উদাহরণ দিচ্ছি দেখো, যেমন ক্লোরিন অণু। ঠিক আছে, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস কিন্তু সবসময় Cl2 হয়। তোমাকে যদি কখনো এক্সামের মধ্যে বলে ক্লোরিন গ্যাস, তাহলে এটাকে অবশ্যই Cl2 একটা যৌগ হবে, কোনো অণু মানে পরমাণু হবে না। তাহলে আমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি হয় আমার? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন আমি যদি এই 3p5টাকে আরেকটু ভালো করে লিখি, তাহলে কি পাচ্ছি? যেখানে 1s2, 2s2, 2p6, 3s2, এরপর কি আসতেছে? 3px, 3py, 3pz। তাহলে এখানে 2 2 1। তাহলে খেয়াল করে দেখো তো, পূর্ণ হওয়ার জন্য এখানে জাস্ট আর একটা ইলেকট্রন হইলেই হইতো। একটা ইলেকট্রন হইলে কি হইতো? এটা অষ্টক পূর্ণ হয়ে যেত। এখন এই একটা ইলেকট্রন কি কি করবে? ওর লাস্টের কক্ষপথে থাকা এই একটা ইলেকট্রনকে কি করবে? দুইটা ক্লোরিন পরমাণু শেয়ার করবে। তাহলে আমি যদি এখন একটা ক্লোরিন পরমাণু আঁকি, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথ। আচ্ছা, সেম ভাবে আরেকটা ক্লোরিন পরমাণু আঁকলাম, ওরা এখানে যুক্ত হয়ে কি করবে? এভাবে একটা যৌগ গঠন করবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখন প্রথমটার জন্য ইলেকট্রন গুলো আঁকি, তাহলে প্রথমটার জন্য এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা ইলেকট্রন থাকে এমনি ক্লোরিনে। দেন এখানের জন্য আমরা আঁকি, তাহলে এখানে কি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, চারটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14,
15 16 17। ওরা করবে কি, ওরা হচ্ছে যে এই একটা একটা ইলেকট্রন বাকি আছে না, এই দুটো ইলেকট্রন কি করবে, ওরা এখানে শেয়ার করবে। তাহলে এখানে একটা শেয়ার করলো, এখানে আর একটা করলো কি, এই যে এই শেয়ারকৃত ইলেকট্রন। আর বাদ বাকি অংশগুলো সেমই হবে, বাদ বাকি অংশগুলো এইভাবে হবে যে একটা ইলেকট্রন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 শেষ। পরীক্ষা আসলে কিভাবে আঁকবা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস দেখাবা, এরপর লিখবা সমযোজী বন্ধনের সংজ্ঞা লিখবা, দেন কেন সমযোজী বন্ধনটা হবে, কয়টা ইলেকট্রন শেয়ার করবে, জিনিসটা লিখবা যেভাবে বুঝাইছি, দেন চিত্র রাখবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। চিত্র রাখবা। এবার তোমাদের বইয়ের মধ্যে দেখবা এইভাবে লেখা থাকে যে ধরো একটা ক্লোরিন পরমাণুকে কিভাবে লিখে, দেখো একটা ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, এখানে এগুলা কি জোড়া জোড়া ইলেকট্রন আছে না কয়েকটা, আর একটাই না সিঙ্গেল, তাই না? বাইরের কক্ষপথটা চিন্তা করো, ভিতরেগুলো তো সব ফুল, ভিতরেগুলো তো সব ফুল, বাইরেরটা খেয়াল করো, বাইরেরটার মধ্যে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আর এখানে একটা সিঙ্গেল আছে। এটাকে বইয়ের মধ্যে এভাবে লিখা হয়, এভাবে, ঠিক আছে? আর একটা সিঙ্গেল, দেন কি হবে, আর একটা ক্লোরিন অণু, যেটা এখানে কি একইভাবে 6টা আছে জোড়া জোড়া, আর একটা কি সিঙ্গেল। এবার এই দুটা বিক্রিয়া করে কি হয়, এই সিঙ্গেলটা শেয়ারকৃত হয়, এই সিঙ্গেলটা কি করা হয়, শেয়ার করা হয়। কিভাবে কি হইলো, আমার সমযোজী বন্ধন হইল। বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুক্ত জোড় এবং বন্ধন জোড়। এখানে মুক্ত জোড় এবং বন্ধন জোড় জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা বলো তো, এখানে কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন শেয়ার হয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে জোড়া কয়টা, এক জোড়া তো দুইটা থাকে, তাহলে জোড়া কয়টা, এখানে একটা না? হ্যাঁ, জোড়া একটা না এখানে? হ্যাঁ। তাহলে জোড়া যদি একটা হয়, তাহলে বন্ধন জোড় কয়টা হবে এখানে, এখানে আমার এই যোগের ক্ষেত্রে Cl2 যোগের ক্ষেত্রে আমার বন্ধন জোড় কয়টা, একটা। আর মুক্ত জোড় কি, মুক্ত জোড় হচ্ছে মুক্ত জোড় হচ্ছে আমার, এই যে খেয়াল করে দেখো তো, যেগুলো তোমার পেয়ার অবস্থা ছিল আগে, মানে এগুলো কোনো প্রকার শেয়ারকৃত হয় নাই, তাহলে এখানে কয়টা ছিল, তিনটা ছিল না? এটাকে বলা হয় কি আমার মুক্ত জোড়। তাহলে এখানে মুক্ত জোড় ছিল কয়টা, তিনটা। কিসের ক্ষেত্রে, ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে। আর বন্ধন জোড়টা কিসের ক্ষেত্রে, Cl2 অণুর ক্ষেত্রে। কথাটা বুঝতে পারছো? কথাটা বুঝছো? হ্যাঁ। এটা হ্যাঁ, এই মুক্ত জোড়কে কিন্তু বলা হয় আমার লোন পেয়ার, লোন পেয়ার। তাহলে আমাকে বলো তো, আমি যদি এখন Cl2 ক্ষেত্রে লোন পেয়ার হিসাব করি, তাহলে কয়টা হবে, একটা ক্লোরিনের জন্য কয়টা, তিনটা, তাহলে দুইটা ক্লোরিনের জন্য কয়টা হবে, ছয়টা হবে না? ছয়টা হবে না? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বুঝতে পারছো? মানে যেগুলো তোমার বন্ধন ক্রিয়েট করে নেই, জাস্ট আছে আর কি, এইগুলাকে বলা হয় কি তোমার লোন পেয়ার বা মুক্ত জোট, যেগুলো মুক্ত অবস্থায় আছে, কোনো বন্ধন ক্রিয়েট করেনি বাইরের কক্ষপথে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আচ্ছা, এরপর অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, পরেরটা আছে ধর অক্সিজেন। অক্সিজেনের জন্য যদি আমি খেয়াল করি, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা কি হয়, 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে খেয়াল করে দেখো তো, ওর এখানে কয়টা ইলেকট্রন লাগে, একটা, দুইটা। এখানে যদি আরেকটা ইলেকট্রন হতো, এখানে যদি আরেকটা ইলেকট্রন হতো, তাহলে কি হয়ে যেত, অষ্টক পূর্ণ হয়ে যেত। তো এই অষ্টক পূর্ণ করার জন্য আমার দুটো ইলেকট্রন লাগতেছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা কি করবে, ওরা দুটা করে ইলেকট্রন শেয়ার করবে, অক্সিজেন যখন অণু গঠন করবে আরেকটা অক্সিজেনের সাথে, তখন কি করবে, দুইটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে আমি যদি এখন একটা অক্সিজেন আঁকি এখানে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ। একইভাবে আমার এখানে হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি আমার দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথ ইলেকট্রন কি হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে যদি আমি করি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল তো 8টা ইলেকট্রন হয়। তাহলে ওরা করবে কি, এই ইলেকট্রন 4টা শেয়ার করবে, এই 4টা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে 4টা ইলেকট্রন শেয়ার করলে হবে কি দেখো তো,
তখন হইতো কি আমার এখানে কয়টা ইলেকট্রন হতো, 4টে ইলেকট্রন শেয়ার করা হতো। ঠিক আছে, তাহলে এখন দেখো তো প্রত্যেকটার জন্য কয়টা ইলেকট্রন হচ্ছে। এই অক্সিজেনের জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে খেয়াল করে দেখো বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন হচ্ছে, এখানে 4টা 5টা 6টা 7টা 8টা, তো অষ্টপূর্ণ হয়ে গেল না। তো এটা কি করতেছে, 4টে ইলেকট্রন শেয়ার করতেছে, এই অক্সিজেনের 2টা এই অক্সিজেনের 2টা, তাহলে টোটাল কয়টা হলো, এখানে 8টা। আমি যদি এই অক্সিজেনের জন্য চিন্তা করি, এখানে কয়টা ইলেকট্রন হইলো, 8টা ইলেকট্রন হইলো। তাহলে আমি যদি এইভাবে ওই ডট দিয়ে লিখি, তাহলে এখানে কয়টা, ডট দিয়ে লিখলে এইভাবে লিখবো, এখানে অক্সিজেন একটা, এটার সাথে এখানে অক্সিজেন একটা, ছয়টা ইলেকট্রন আছে ওদের বাইরের কক্ষপথে। দেন ওরা যুক্ত হয়ে কি করলো, অক্সিজেন অণু গঠন করলো, যেখানে ওদের এই দুটো ইলেকট্রন কি করবে, পরস্পর শেয়ার করবে, আর বাদ বাকি ইলেকট্রনগুলো কি কিভাবে আছে এভাবে থেকে যাবে। তাহলে এবার যদি আমি লোন পেয়ারের হিসাব করি, তাহলে এখানে আমার বন্ধন জোড় কয়টা, বন্ধন জোড় মানে যেগুলো বন্ধন করছে, কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে টোটাল, 4টা ইলেকট্রন না, 1টা 2টা 3টা 4টা। যদি 4টা ইলেকট্রন শেয়ার হয় তাহলে বন্ধন জোড় কয়টা, 2টা। আর এখানে লোন পেয়ার কয়টা, লোন পেয়ার মানে হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষপথে বন্ধন জোড় বাদে যেগুলো যেগুলো থাকে সেগুলোকে লোন পেয়ার বলা হয়। তাহলে লোন পেয়ার আছে কয়টা, 1টা জোড়া 2টা জোড়া 3টা জোড়া 4টা জোড়া। তাহলে এখানে লোন পেয়ারও কয়টা আমার, লোন পেয়ার হচ্ছে 4 জোড়া। বুঝতে পারছো? লোন পেয়ারটা একটু আরেকবার বলেন তো। লোন পেয়ার হচ্ছে বন্ধন জোড় বাদে, মানে যে ইলেকট্রন গুলা তোমার বন্ধন বা সমযোজী বন্ধনটা ক্রিয়েট করছে ওগুলা বাদে যা যা আছে সবগুলাই কি তোমার লোন পেয়ার। তো লোন পেয়ার গুলো আমরা পেয়ারে হিসাব করি, যেমন এখানে একটা জোড়া, এটাকে বলা হবে লোন পেয়ার, দুইটাকে একসাথে বলা হবে লোন পেয়ার। বুঝতে পারছো? তাই আমি একটা জিনিস ভুল রাখছি, সেটা কি খেয়াল করছো, এখানে আমি এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিছি। হ্যাঁ, ওইটাই আমি দেখতেছিলাম। হুম, বুঝতে পারছো বাকিটা? হ্যাঁ। আচ্ছা, এরপর আমি যদি নাইট্রোজেনের জন্য করি, তা নাইট্রোজেনের জন্য তো তুমি, নাইট্রোজেনের জন্য তো দেখাই দিই, কারণ এখানে লোন পেয়ার একটা কাহিনী আছে। দেখো নাইট্রোজেনের জন্য যদি আমি এখানে ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে কি হচ্ছে, 1s2 2s2 2p(x1) 2p(y1) 2p(z1). তাহলে খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা অরবিটালের মধ্যে আমার একটা করে ইলেকট্রনের ঘাটতি আছে। এখানে আমার একটা ইলেকট্রনের ঘাটতি, এখানে আমার একটা ইলেকট্রনের ঘাটতি, এখানেও কি আমার একটা ইলেকট্রনের ঘাটতি। তাহলে 3টে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে নাইট্রোজেন N2 যখন গঠন করবে, তখন তো ওরা কি করবে, 3টা করে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। তাহলে 3টা করে ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে নাইট্রোজেন যদি আমি আঁকি এখানে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। এটা কপি করলাম। আচ্ছা, এবার খেয়াল করে আমি যদি ইলেকট্রনগুলো আঁকি, প্রথমটার জন্য একটা ইলেকট্রন 2টা ইলেকট্রন, এরপর কি 3টা 4টা 5টা 6টা 7টা। এরপর এটার জন্য খেয়াল করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, এখন ওরা করবে কি, এই 3টে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। ঠিক আছে, এই 3টে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। তাহলে 3টে ইলেকট্রন যদি এখন শেয়ার করে, তাহলে খেয়াল করে দেখো এখানে, এখানে আসবে 1টা 2টা 3টা, দেন 1টা 2টা 3টা, এই এরিয়ার মধ্যে কি হইলো, সবগুলা শেয়ার হইলো। দেন তোমার এখানে আগের গুলা আগের মতো বসে যাবে। তাহলে আমি যদি এই নাইট্রোজেনের জন্য খেয়াল করি, এই নাইট্রোজেনটার জন্য খেয়াল করো ইলেকট্রন হলো কয়টা টোটাল, বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো, এখানে 2টা এখানে 6টা, টোটাল 8টা হয়ে গেল, অষ্টপূর্ণ হয়ে গেল। দেন এই ইলেকট্রনের মানে এই নাইট্রোজেনের জন্য খেয়াল করো, এখানে বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা, এখানে 2টা এদিকে 6টা, ঠিক আছে, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল, অষ্টপূর্ণ হয়ে গেল। এবার আমি যদি লিখার জন্য লিখি, ওভাবে ডট দিয়ে যদি লিখি, তাহলে দেখো তো এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এদিকে আমার একটা লোন পেয়ার ছিল, আর 3টে ইলেকট্রন ছিল যেগুলো কি হবে, শেয়ার হবে। দেন এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, এখানে একটা লোন পেয়ার, দেন এখানে 3টে ইলেকট্রন ছিল যেগুলো কি হবে, শেয়ার হবে। তাহলে যুক্ত হওয়ার পর কি হচ্ছে, যুক্ত হওয়ার পর কি হচ্ছে, এখানে লোন পেয়ার আছে একটা, এখানে 3টা বন্ধন ক্রিয়েট হইলো, আর এখানে কি 2টা লোন পেয়ার। N2 এর ক্ষেত্রে মনে রাখবা, এই N2 এর ক্ষেত্রে আমার বন্ধন জোড় কয়টা, আমার বন্ধন জোড় অথবা বন্ড পেয়ার, যেটাকে বিপি বলা হয়, তো বন্ধন জোড় কয়টা আমার, 3টা। আর লোন পেয়ার কয়টা, লোন পেয়ারটা কিন্তু আমরা পুরো যোগের জন্য হিসাব করতেছি। লোন পেয়ার কয়টা, আছে এই 2টা, এখানে একটা এখানে একটা, তো লোন পেয়ার কয়টা আমার, 2টা। বুঝতে পারছো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা তখন পর্যন্ত কি কি দেখলাম, যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমার একটা সিঙ্গেল বন্ড ক্রিয়েট হয়,
ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ওখানে একটা সিঙ্গেল বন্ড হয়। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, ডাবল বন্ড হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, ট্রিপল বন্ড হয়। বন্ডগুলো কেন হয় আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম, সমযোজী বন্ধনের কনসেপ্ট দিয়ে দেখলাম। বুঝতে পারছো? বুঝা গেছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। এরপর তুমি বাসার মধ্যে ফ্লোরিনেটটা ট্রাই করবে। বাসার মধ্যে যেটা এসডব্লিউ করবা সেটা হচ্ছে যে F2, এই F2টা একটু ট্রাই করবা। আচ্ছা, এবার আমরা আরো কিছু যৌগ দেখি, যেমন HCl। এই HCl কি তোমার সমযোজী হবে নাকি আয়নিক হবে বলো তো? HCl কি হওয়া উচিত, সমযোজী নাকি আয়নিক? HCl হচ্ছে আয়নিক। কেন আয়নিক হবে? কারণ ও না সরি, ও না, এটা সমযোজী। সমযোজী হবে, ঠিক আছে, কারণ দুইটাই অধাতু, তো আয়নিক হওয়ার তো দুটোই তো কোশ্চেনই আসতেছে না। দুইটাই তো অধাতু, তাই না? আয়নিক হওয়ার কোশ্চেন আসতেছে না। তাহলে আমি যদি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py2 অ্যান্ড 3pz1। তাহলে ওর এখানে কাহিনী কি হইতো, যে একটা ইলেকট্রন পাইলে কি হইতো, একটা ইলেকট্রন পাইলে কি হইতো, অষ্টকপূর্ণ হইতো। তাহলে এখানে আমার হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনের কি হয়, 1s1 হয়। তাহলে ও কি হতো, ওরও একটা ইলেকট্রন পাইলে কি হয়ে যেত, অষ্টকপূর্ণ হয়ে যেত। তাহলে ওদের সবচেয়ে বাইরের কক্ষপথে যে একটা করে ইলেকট্রন আছে না, ওই একটা করে ইলেকট্রন শেয়ার করলে কি হবে, দোনোজনের কি হয়ে যাবে, অষ্টকপূর্ণ হয়ে যাবে। তাহলে আমি যদি এখান থেকে ক্লোরিন আঁকি, ক্লোরিনটাকে নিয়ে আসি, এখানে তো আঁকা আছে, এটা হচ্ছে আমার ক্লোরিন। দেন এখানে হবে আমার একটা ক্লোরিন। আমি যদি এখানে একটা হাইড্রোজেন আঁকি, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটাই তো, তো ওই একটা ইলেকট্রন ধরো এটা। তাহলে কি হলো, এভাবে শেয়ার করলো, শেয়ার করার কারণে কি হলো, শেয়ার করার কারণে তুমি যখন ক্লোরিনেটা খেয়াল করো, ক্লোরিনের ক্ষেত্রে লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অষ্টপূর্ণ হয়ে গেল। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে কি হলো, প্রথম কক্ষপথে কি হলো, দুইটা ইলেকট্রন থেকে গেল, সো এটাও কি স্থিতিশীল অবস্থায় চলে আসলো। তাহলে এখান থেকে কি আমার HCl গঠন হলো, যেটা কি আমার সমযোজী, সমযোজী একটা যৌগ। তো এটাকে যদি আমি ডট আকারে লিখি তাহলে কি হবে, এখানে আমার ক্লোরিন, যেখানে আমার এখানে 6টা ইলেকট্রন আর একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, দেন আমার একটা হাইড্রোজেন আছে যারা একটা ইলেকট্রন, তাহলে যৌগ গঠন করে কি হবে, এই যে ক্লোরিনের লোন পেয়ারগুলো লোন পেয়ারের মতো, এটার সাথে একটা বন্ধন ক্রিয়েট হবে। এই ইলেকট্রনটা কি করলো, একটা বন্ধন ক্রিয়েট করলো, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এবার যদি আমি খেয়াল করি, যেখানে আমার বন্ধন মানে বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা হবে, একটাই তো, কারণ একটা বন্ধন ক্রিয়েট হয়েছে। আর এখানে লোন পেয়ার কয়টা হবে, লোন পেয়ার দেখো তো কয়টা আছে এখানে, জাস্ট ক্লোরিনের ক্ষেত্রে লোন পেয়ার আছে, হাইড্রোজেনে কিন্তু কোনো লোন পেয়ার নাই। তাহলে আমার লোন পেয়ার কয়টা, তিনটা। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। বাসার মধ্যে তুমি HF এটা কি করবা, HW করবা। এরপর আমি যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে সবচেয়ে ফেমাস যেটা, সেটা হচ্ছে H2O। H2O কি, সমযোজী, ঠিক আছে, কারণ দুইটাই কি তোমার অধাতু। আমি খেয়াল করে দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি খেয়াল করি, তাহলে 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। ওর লাগতো কি, ওর এখানে একটা ইলেকট্রন লাগতো, ওর এখানে একটা ইলেকট্রন লাগতো, মানে ওর দুটো ইলেকট্রনের ঘাটতি আছে আসলে, ঠিক আছে। আর আমি যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, তাহলে হাইড্রোজেনে কি 1s1, ওর এখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে দুইটা হাইড্রোজেন মিলে যদি অক্সিজেনের দুই পাশে দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে কিন্তু অক্সিজেনের কাজ হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে হাইড্রোজেনের কথা চিন্তা করি, মনে করি আমার কাছে দুইটা হাইড্রোজেন অণু আছে, সরি পরমাণু আছে, যার ইলেকট্রনটা হচ্ছে এমন। আর আমি যদি অক্সিজেনটা চিন্তা করি, আচ্ছা আমি অক্সিজেন আসছিলাম না এখানে, অক্সিজেন প্লাস, মনে করি এটা হচ্ছে অক্সিজেনের গুলা। তাহলে খেয়াল করে দেখো তো, অক্সিজেন এখানে দুটো সিঙ্গেল আছে, এই সিঙ্গেলের সাথে একটা হাইড্রোজেন এখান থেকে শেয়ার করবে, আর একটা হাইড্রোজেন এই পাশ থেকে শেয়ার করবে। তাহলে শেয়ার করলে কি হবে, টোটাল অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে যৌগটা গঠন হওয়ার পর কেমন লাগবে দেখতে, দেখো তো।
তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর হাইড্রোজেনের ইলেকট্রনগুলো হচ্ছে এখানে। তাহলে আমি যদি এখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, তাহলে এই হাইড্রোজেনের জন্য ওর এখানে দুটো ইলেকট্রন হয়ে গেল, তো ওই স্থিতিশীল হয়ে গেল। এই হাইড্রোজেনের জন্য ওরও এখানে দুটো ইলেকট্রন হয়ে গেল, ওই স্থিতিশীল হয়ে গেল। আর এই অক্সিজেনের জন্য বাইরের কক্ষপথে খেয়াল করো কয়টা ইলেকট্রন হলো, এখানে দুইটা, এখানে দুটা, এখানে দুটা, এখানে দুটা, 4 × 2 = 8টা, সো অষ্টক পূর্ণ হয়ে গেল, ও কি হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল। তাহলে আমি যদি এখন এখানে লিখি, তাহলে এখানে তোমার দুইটা এইচ আছে, সাথে অক্সিজেন। অক্সিজেনটা কিভাবে লিখবো, ধর এইভাবে লিখলাম, ঠিক আছে, অথবা আমি যেভাবে লিখছিলাম প্রথমে ওইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি হবে, আমার অক্সিজেন এখানে একটা, এখানে একটা, আর বাদ বাকিগুলো কি আমার লোন পেয়ার। তাহলে আমি যদি এখন লিখি যে বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার মনে রাখবা সবসময় বন্ধনের সমান হয়। এখানে কয়টা বন্ধন ক্রিয়েট হয়েছে, এখানে একটা হইলো, এখানে একটা হইলো, বন্ড পেয়ার দুইটা এখানে, ঠিক আছে। আর যদি আমি লোন পেয়ারের কথা চিন্তা করি, লোন পেয়ার কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নেই, লোন পেয়ার আছে অক্সিজেনের ক্ষেত্রে। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, তাহলে লোন পেয়ার কয়টা আমার, দুইটা। বুঝতে পারছো, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হাইড্রোজেন H2O, এটা যে রিয়েল শেপটা কিন্তু এমন হয় যে এখানে অক্সিজেন থাকে এবং এখানে এইচ থাকে, আর মাঝখানে অ্যাঙ্গেলটা 104.5 ডিগ্রি হয়। বুঝতে পারছো? এটা এটা মনে রাখা উচিত কিনা জানি না, তবে মনে রাখো ভালোই, ঠিক আছে। আমি তো মনে রাখছিলাম, একবার পরীক্ষা আসছিল আর কি। এটাকে বলা হয় বন্ড অ্যাঙ্গেল, এগুলো ডিপেন্ড করে তোমার হাইব্রিডাইজেশনের উপর, ঠিক আছে। বড় হলে যখন হাইব্রিডাইজেশন করবা তখন দেখবে যে এখানে অ্যাঙ্গেলগুলো কিভাবে আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বন্ড অ্যাঙ্গেল আর কি। আচ্ছা, এটা শেপটা আসলে কেমন, এটা ভি শেপের মতো, ঠিক আছে। এটা কি উল্টা ভি এর মতো না একটু দেখতে শেপটা, এই জন্য এটাকে বলা হয় ভি শেপ। যে পরেরটাতে যাই, পানি শেষ, পানির পর ধরো, হ্যাঁ পানির পর মিথেন অণু, CH4, CH4। আচ্ছা, তো কার্বনের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমি খেয়াল করি, তাহলে কি আসতেছে এখানে, 1s2, 2s2, 2p(x1), 2p(y1), 2p(z0). এখন আমি যদি কার্বনটাকে একটু উত্তেজিত করি, এখন কার্বনটাকে যদি আমি একটু উত্তেজিত করি, তাহলে খেয়াল করবা, তাহলে এখানে কি হচ্ছে, 1s2, 2s1, 2p(x1), 2p(y1), 2p(z1). তাহলে খেয়াল করে দেখো তো, এখানে যদি আমি এনি হাও তোমার আরেকটা করে ইলেকট্রন ঢুকাইতে পারি, তাহলে কি হয়ে যাবে, এটা পূর্ণ হয়ে যাবে, অষ্টক পূর্ণ হয়ে যাবে। তো আলটিমেটলি খেয়াল করে দেখো, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি। তাহলে আমি যদি এখানে এবার হাইড্রোজেনেরটা দেখি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, আমার 1s1 হয়। তাহলে এখানে যদি চারটা হাইড্রোজেন এসে ওর সাথে ইলেকট্রন শেয়ার করে, চারটা হাইড্রোজেন এসে যদি চারটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 4 × 2 = 8টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে সেম জিনিসটা এখানে হবে। তাহলে ধরো আমি, এটা হচ্ছে আমার হাইড্রোজেন, এখানে আমার, এটা হচ্ছে আমার ইলেকট্রন। দেন আমি যদি কার্বনেরটা আঁকি, তাহলে কার্বনের প্রথম কক্ষপথ, কার্বনের দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের জন্য আমার দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের জন্য কয়টা ইলেকট্রন, আমার একটা, দুইটা, দ্বিতীয় কক্ষপথের জন্য আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। আমি জাস্ট আঁকা সুবিধার জন্য এইভাবে লিখছি, আর কোনো কিছু না। তাহলে আমার পুরো যৌগটা দেখতে কেমন হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত 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 হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন কি করছে, তার সাথে একটা করে ইলেকট্রন নিয়ে আসছিল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আর কার্বনের বাইরে চারটা করে ইলেকট্রন ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো খেয়াল করে দেখো তো, টোটাল কিন্তু কি হয়ে গেল, অষ্টকপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে। মানে কার্বনের ক্ষেত্রে কি হয়ে গেল, অষ্টকপূর্ণ হইলো। আর তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হলো, প্রথম কক্ষপথে দুইটা করে ইলেকট্রন চলে আসলো, তাহলে ও কি হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল। এবারে যদি আমি এখানে বন্ড পেয়ারের কথা চিন্তা করি, যেখানে কয়টা বন্ড পেয়ার হয়েছে, অ্যাজ ওয়েল এস এখানে চারটা বন্ড ক্রিয়েট হয়েছে চারটা হাইড্রোজেনের সাথে, তাহলে এখানে বন্ড পেয়ার হবে 4। আর লোন পেয়ারের কথা যদি আমি চিন্তা করি, লোন পেয়ার এখানে কি আছে আদৌ, একটু খেয়াল করে দেখো। হাইড্রোজেনের ক্ষেত্রে এমনি কোনো লোন পেয়ার নেই, কার্বনের ক্ষেত্রে বন্ধন বাদে কি আর কোনো ইলেকট্রন বাকি আছে, নাই। তাহলে এখানে আমার লোন পেয়ার কত, 0। বুঝতে পারছো, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আর যদি কখনো আমাকে কিভাবে ওইরকম ডট দিয়ে আঁকতে হয়, তাহলে একটা জিনিস মনে রাখবা, যে CH4 এর যেই গঠনটা, মিনিট ধরে গেল কেন, আচ্ছা, CH4 এর যে গঠনটা, সেটা কিন্তু এমন এভাবে আঁকতে হয় যে একটা দিবা উপরে, একটা দিবা নিচে,
আর বাকিগুলো এইভাবে দিবা। কেন দিবে এটা আমরা বড় হলে যখন হাইব্রিডাইজেশন পড়বো তখন দেখবো, কিন্তু আপাতত যদি কখনো এইভাবে আঁকতে দেয় এইভাবে লিখবা। বুঝতে পারছো? বুঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে CH4ও শেষ। এরপর আমরা দেখি কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। এখন দেখো এখানে এটা কি হবে, আমার সমযোজী যৌগ হবে। কার্বন ইলেকট্রন নিয়ে যদি আমি খেয়াল করি, তাহলে 1s2 2s2। আচ্ছা, আমি ডাইরেক্ট উত্তেজিতটাই লিখি, এক্সাইটেড স্টেটটা লিখি। তাহলে কি হবে, 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে ওর কয়টা ইলেকট্রন লাগে? এখানে একটা লাগে, এখানে একটা লাগে, এখানে একটা লাগে, এখানে একটা লাগে, তাই তো 4টা ইলেকট্রন লাগে। এখন ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন লাগে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, 1s2 2s2 2p6 ps2 ppx2 ppy2 ppz1। তাহলে ওর এখানে জাস্ট এখানে একটা ইলেকট্রন লাগে। তো কি করবে CCl4 এর ক্ষেত্রে, যে 4টা ক্লোরিন এসে কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তো একটা করে ইলেকট্রন শেয়ার করলে 4টা ক্লোরিন কি করবে, 4টা ইলেকট্রন প্রোভাইড করতে পারবে। তো কার্বনের কাজ হয়ে গেল, সেখানে অষ্টকপূর্ণ হয়ে যাবে। তাহলে আমি যদি কার্বনটা আঁকি এখানে, এটা হচ্ছে কার্বন, কার্বনের প্রথম কক্ষপথ, কার্বনের দ্বিতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথ ইলেকট্রনগুলো হচ্ছে এখানে একটা, এখানে একটা, এই যে একটা, এই যে এখানে, শেষ। কার্বন আঁকা শেষ। এবার আমি যদি ক্লোরিনেরটা আঁকি, ক্লোরিন তো আছে এখানে, খুঁজে নিই। ক্লোরিন নিয়ে আসলাম। তাহলে এখন কি হবে, একটা করে ইলেকট্রন শেয়ার হবে। ঠিক আছে, এই যে ওর ইলেকট্রনটা এখানে এসে কি করবে, এখানে একটা শেয়ার করবে, আর একটা ক্লোরিন এসে এখানে শেয়ার করবে, আর একটা ক্লোরিন এসে এখানে শেয়ার করবে, একটা ক্লোরিন এসে কি করবে, এখানে শেয়ার করবে। 4 দিক থেকে শেয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা, 4 লিখবা। আচ্ছা, আমি যে কোথাও কি মিস করছি নাকি কোনো সংখ্যা? এই যে এখানে 4 হইতো, তাহলে এখানে কি 4টা ক্লোরিন, এখানে 4 লিখবা। তাহলে দিন শেষে আমার ইয়েটা কেমন লাগবে, মানে যৌগটা কেমন হবে, এখানে আমার কার্বন, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তার তৃতীয় কক্ষপথ। এবার 4 জায়গায় 4টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, তো ক্লোরিনের ইলেকট্রনগুলো দিয়ে দিই। তো কার্বনের ক্ষেত্রে আমার কার্বনের এখানে দুটা ইলেকট্রন ছিল ভিতরে কক্ষপথে, আর বাইরের কক্ষপথে কি একটা করে ইলেকট্রন ছিল। আর ক্লোরিন কি করছে, তার কাছে থাকা এক্সট্রা যে ইলেকট্রনটা আছে সেটা, মানে তার কাছে থাকা যে সিঙ্গেল ইলেকট্রন আছে সেটা এখানে কি করলো, শেয়ার করছে। ঠিক আছে, টোটাল ইলেকট্রন কয়টা হলো, যদি আমি কার্বনের জন্য চিন্তা করি, কার্বনের জন্য কি হলো, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 4 দুগুণ 8টা হয়ে গেল। সো কার্বনের রসদ পূর্ণ হয়ে গেল। দেন ক্লোরিনের জন্য কি হলো, ক্লোরিনের ক্ষেত্রে বাইরের কক্ষপথে কি 8টা করে ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। তো এখানেও কি ক্লোরিনের স্টেবিলাইজ হয়ে গেল। তাহলে এই জন্য কি হয়ে গেল, এই জন্য সমযোজী বন্ধনটা কি হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে। তা আমি যদি এটাকে ওই ডট দিয়ে লিখি, তাহলে কার্বনের জন্য কি হবে, একটা, দুটা, তিনটা, 4টা। এটার সাথে যদি আমি ক্লোরিনের চিন্তা করি, একটা, দুটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 4টা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এইভাবে লিখবা। জাস্ট ইলেকট্রন গুলো যেভাবে আছে বাইরের কক্ষপথে, ওই প্যাটার্নটাই ফলো করে আমি এখানে ডট দিছি, আর কিছু না। তো এখানে এই জায়গাগুলোতে কি হয়েছে তোমার, এই জায়গাগুলোতে কি হয়েছে তোমার, এখানে কিন্তু একটা করে বন্ড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, কার্বনের গুলো আমি বেগুনি কালার দিয়ে দেখাইলাম। তাহলে এবার যদি আমি বলি যে এখানে বন্ড পেয়ার কয়টা, কয়টা বন্ড ক্রিয়েট হয়েছে এখানে, 4টা না, 4টা বন্ধ। তাহলে বন্ড পেয়ার কয়টা আমার এখানে, 4। লোন পেয়ার কয়টা, এবার যদি আমি লোন পেয়ারের কথা চিন্তা করি, তাহলে বলো তো লোন পেয়ার কি কার্বনের ক্ষেত্রে আসতে এক্সিস্ট করে, কারণ কার্বনের ক্ষেত্রে সবগুলো কি করছে, এখানে তোমার বন্ধন ক্রিয়েট করছে। সো কার্বনের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই। কিন্তু এই যোগের মধ্যে কি আরো আরো জিনিস আছে না, ক্লোরিন আছে। সো ক্লোরিনের ক্ষেত্রে লোন পেয়ার কয়টা খেয়াল করো, একটা, দুইটা,
তিনটা, একটা ক্লোরিনের ক্ষেত্রে তিনটা লোন পেয়ার, চারটা ক্লোরিনের ক্ষেত্রে কয়টা লোন পেয়ার? 12টা না? এখানে লোন পেয়ার কয়টা আমার? 12টা। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এই CCl4 হইলো, এরপর আসতেছে আমার NH3 বা অ্যামোনিয়া। এক্ষেত্রে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস, এটা কি আমার 1s2 2s2 2px1 2py1 2pz1। আর আমার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1। আচ্ছা, এবার কথা হইলো এখানে আমার কয়টা ইলেকট্রনের ঘাটতি? এখানে আমার একটা ইলেকট্রনের ঘাটতি, এখানে আমার একটা ইলেকট্রনের ঘাটতি, এখানেও কি আমার একটা ইলেকট্রন বেশি ঘাটতি। তা আমার হাইড্রোজেনের ক্ষেত্রেও কি একটা ইলেকট্রনের ঘাটতি? কি ওর কি লাগতেছিল? একটা ইলেকট্রন লাগতেছিল, কেউ একজন শেয়ার করলেই হইলো। তা আমার যদি তিনটা হাইড্রোজেন এসে নাইট্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে একটা করে, তাহলে নাইট্রোজেনের তিনটা হাইড্রোজেনের ঘাটতি পূর্ণ, সরি তিনটা ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে গেল। তাহলে এই জন্য সমযোজী বন্ধনটা ক্রিয়েট হবে। তাহলে এখানে আমার তিনটা হাইড্রোজেন পরমাণু লাগবে, মনে করো যেটা হচ্ছে ইলেকট্রন। দেন আমার নাইট্রোজেন লাগবে একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ। তা নাইট্রোজেনের ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? এখানে একটা, এখানে একটা, আর বাইরে কয়টা? তিনটা। তিন জায়গায় তিনটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমি যদি এখন এটাকে নিয়ে আসি, তাহলে এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত হবে। প্রত্যেকে একটা করে ইলেকট্রন নিয়ে আসবে ওর সাথে। এবার মনে করো ইলেকট্রনটা দিল, দিল, দিল। তাহলে নাইট্রোজেনের এখন কয়টা ইলেকট্রন হইলো টোটাল? বাইরে কক্ষপথে দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরে প্রথম কক্ষপথে কয়টা হলো? দুইটা ইলেকট্রন হয়ে গেল, সেটা কি স্থিতিশীল অবস্থায় চলে আসছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি বন্ড পেয়ারের হিসাব করি, তাহলে বলো তো এখানে কয়টা ক্রিয়েট হয়েছে বন্ড? তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা বন্ড ক্রিয়েট হয়েছে, তাহলে বন্ড পেয়ার আমার তিনটা। আর আমার লোন পেয়ার কয়টা? হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো প্রকার লোন পেয়ার নেই। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে একটা লোন পেয়ার আছে, এই যে এখানে একটা লোন পেয়ার আছে। তো লোন পেয়ার কয়টা আমার? একটা। বুঝতে পারছো? এগুলা কিন্তু পরীক্ষায় আসে যে লোন পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা, এগুলো কিন্তু ঝামেলা করে অনেক। ঠিক আছে? তো নাইট্রোজেনের বন্ধনটা কেমন হবে? এখানে একটা নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর একটা লোন পেয়ার আছে না, লোন পেয়ারটা এখানে দেখাই দিবা। এটাই হচ্ছে আমার কি NH3 এর গঠনটা। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবার বাসার মধ্যে তুমি PH3 এটা এসডব্লিউ করবা, এসডব্লিউ করে দেখাবো আমাকে। আচ্ছা, এরপর কি জানি দেখাইতে নিয়েছিলাম। আচ্ছা, PCl3 এবং PCl5 এটা তো পারবা আশা করি। মানে PCl3টা যদি দেখাই, PCl3 এবং PCl5 একসাথে দেখাই। এখানে হচ্ছে PCl3 আর এখানে হচ্ছে আমার PCl5। তো এই দুটার ক্ষেত্রে আমার পার্থক্যটা কি হয়, মানে কাহিনীটা কি হয় আসলে? ক্লোরিনের যেটা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমি খেয়াল করি, তাহলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 ppx2 ppy2 ppz1। ঠিক সেম জিনিসটা কি তোমার PCl5 এর জন্য সত্য। PCl5 এর জন্য কি সেম জিনিসটা হয়? ক্লোরিনের কোনো প্রকার চেঞ্জ হয় না। এখানে এখানে যা কাহিনী করে ফসফরাস করে। তাহলে ফসফরাসের যে কাহিনীটা হয়, ফসফরাস ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি, তাহলে সেটা হচ্ছে আমার 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তাহলে এখানে কি লাগতো ওর? ও খেয়াল করে দেখো, ওর এখানে একটা ইলেকট্রন লাগতো, এখানে একটা ইলেকট্রন লাগতো, এখানে একটা ইলেকট্রন লাগতো। তো তিনটে ইলেকট্রনের ঘাটতি ছিল। ওর কি ছিল? তিনটে ইলেকট্রনের ঘাটতি ছিল। আর তিনটে ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য তিনটা ক্লোরিন এসে যদি ওর সাথে সমযোজী বন্ধন ক্রিয়েট করতো বা ইলেকট্রন শেয়ার করতো, তাহলে কিন্তু হয়ে যেত। তাহলে তখন ওর গঠনটা হইতো এমন যে ফসফরাসের জন্য প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আর এখানে ক্লোরিন যুক্ত হয়তো কয়টা? একটা, দুইটা,
তিনটা। এটাই পরীক্ষায় বেশি আসে, যে PCl3 এবং PCl5 এরটা। ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। আমি যদি ইলেকট্রনগুলো আঁকি, তাহলে ফসফরাসে কয়টা হয়? ফসফরাসে 15টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, 1 2 3 13 14 15 হয়ে গেল। আর ক্লোরিনের গুলো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হয়ে গেল। এটা কি আমার PCl5 এর গঠন। এখন PCl3 এর গঠন। আর PCl5 এর ক্ষেত্রে হয় কি, PCl5 এর ক্ষেত্রে ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি, ফসফরাসকে ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি, তখন হয় কি, যে এখানে 3s2 এর মধ্যে একটা ইলেকট্রন কি হয়ে যায়, 3D XY তে চলে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই কি হয়, ওখানে 5টা খালি জায়গা, মানে 5টা বিজোড় ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ 5টা ইলেকট্রনের ঘাটতি হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি এখানে, 1s2 2s2 2p6 ps1 ppx1 ppy1 ppz1 3D XY1। তাহলে এখানে কয়টা ইলেকট্রনের ঘাটতি হলো, এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5টা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। সেই 5টা ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য PCl5 মানে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন যুক্ত হইতে হবে সমযোজী বন্ধনে। 5টা ক্লোরিন যদি 5টা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 5টা ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে PCl5 এর গঠনটা প্রায় এমনই থাকে, জাস্ট এখানে এক্সট্রা করে দুইটা কি হবে, ক্লোরিন যুক্ত হবে। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন ছিল ওর, আরে আর ফসফরাস কি করবে, একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই ক্ষেত্রে জিনিস খেয়াল করো, ফসফরাসের বাইরের কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা হলো, 10টা হয়ে গেছে। তাহলে এই 10টা ইলেকট্রন হওয়ার কারণে এই ঘটনাটাকে বলা হয় আমার অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। ওর এখানে কিন্তু 8টা ইলেকট্রন হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কয়টা, 10টা। তো 10টা ইলেকট্রন হওয়ার কারণে 8টা থেকে বেশি হয়েছে, এই জন্য এই ঘটনাটাকে বলা হয় আমার অষ্টক সম্প্রসারণ। এটা কিন্তু পরীক্ষায় আসে, যে অষ্টক সম্প্রসারণ কি হয়, বা এই ধরনের যোগের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হয়, এটা এঁকে দেখাও বা লিখে দেখাও। তখন কি করবা, PCl5 এর গঠনটা কি করবো, ব্যাখ্যা করবা। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি এখন তোমাকে এখানে বন্ড পেয়ার এবং লোন পেয়ার লিখতে দিতে পারবা না, এই ক্ষেত্রে PCl3 এর ক্ষেত্রে আমার বন্ড পেয়ার কয়টা এবং লোন পেয়ার কয়টা বলো দেখি। আর PCl5 এর ক্ষেত্রে আমার বন্ড পেয়ার কয়টা এবং আমার লোন পেয়ার কয়টা, দেখি বলো। বলো। বন্ড পেয়ার হচ্ছে 3টা। হ্যাঁ, এখানে 3টা। 9টা। লোন পেয়ার কয়টা, 9টা। হ্যাঁ। বুঝছি কি হিসাব করছো। একটা ক্লোরিনের জন্য 9টা, তাই 3টা ক্লোরিনের জন্য সরি, একটা ক্লোরিনের জন্য 3টা, তাহলে 3টা টোটাল ক্লোরিনের জন্য 10টা 9টা। হবে, 10টা। এখানে একটা 10টা আছে তো। হবে। হ্যাঁ, ফসফরাসের হ্যাঁ। একটা আছে, সো এখানে 10টা। এখানে বন্ড পেয়ার কয়টা, 5টা, কারণ 5টা ক্লোরিনের সাথে যৌগ গঠন করছে। আর হ্যাঁ। এখানে একটা ক্লোরিনের জন্য আমার কয়টা, 3টা। তাহলে 5টা ক্লোরিনের জন্য কয়টা, 15। আর ফসফরাসে কোনো প্রকার লোন পেয়ার নেই, তাহলে এখানে আমার লোন পেয়ার কয়টা, 15টা। বুঝতে পারছো?
বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। PCl5 PCl3টা শেষ। অষ্টক সম্প্রসারণের কথাটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। দেন তোমার আরেকটা দেখা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার যে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কি হয়েছে আমার 1s2। আমি যদি একদম এক্সাইটেড স্টেটটা লিখি একসাথে, যে 1s2 2s1 2px1 2py1 2pz1, এটা আমি একটু আগে দেখাইছি। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2px2 2py1 2pz1। অক্সিজেন ইলেকট্রন লাগতো কয়টা? দুইটা। আর ও লাগে কয়টা? চারটা। তো একটা অক্সিজেন এসে এখানে দুটো ফিল আপ করে দেয়, আর একটা অক্সিজেন এসে এখানে দুটো ফিল আপ করে দেয়। সো দুটো অক্সিজেন এসে চারটা ইলেকট্রন পূর্ণ করে দিলে কি কার্বনের কাজ শেষ। এইভাবে কি কার্বন ডাইঅক্সাইড গঠিত হবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে কার্বনের পরমাণুর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। আর অক্সিজেনের ক্ষেত্রে দুটো অক্সিজেন লাগবে আমার, দ্বিতীয় কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে অক্সিজেন অণু। তো এই ক্ষেত্রে আমার যোগ্যটা হয় এমন যে মাঝখানে থাকে হচ্ছে কি আমার কার্বন, এবং এই কার্বনের দুই পাশে থাকে আমার অক্সিজেন। আচ্ছা এবার আসি ইলেকট্রনগুলো নিয়ে। অক্সিজেন হচ্ছে এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা। দেন কার্বনের জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কার্বনের ইলেকট্রনগুলো হচ্ছে এইভাবে, ওইখানে দুইটা করে শেয়ার করবে, ওইখানেও দুটা শেয়ার করবে। আর অক্সিজেন কি করবে? ওইখানে দুটা শেয়ার করবে, ওইখানে দুটা শেয়ার করবে। আর বাদ বাকিগুলা এখানে। বুঝা গেছে কিভাবে করছে কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা সরলরৈখিক অণু হয় এইভাবে, একটা সরলরৈখিক অণু। এটা মনে রাখবা, পরীক্ষায় আসে সরল রৈখিক, এটা শেপটা হয় একদম সরলরেখার মতো। ঠিক আছে? তো এখানে বলো তো, এখানে বন্ড পেয়ার কয়টা? যেহেতু অক্সিজেনের সাথে দুটা দুটা করে বন্ড ক্রিয়েট হয়েছে, এই যে দুটা দুটা করে বন্ড ক্রিয়েট হয়েছে, তাহলে বন্ড পেয়ার কয়টা? চারটা। আর লোন পেয়ার কয়টা? লোন পেয়ার কার্বনের ক্ষেত্রে নেই, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে লোন পেয়ারও কয়টা আমার? চারটা। বুঝা গেছে এটা? হ্যাঁ। আচ্ছা এরপর আমার উম, আচ্ছা এরপর আরেকটা অষ্টক সম্প্রসারণের উদাহরণ আছে, সেটা হচ্ছে আমার SF4, সালফার টেট্রাফ্লোরাইড। ঠিক আছে? এটাও কি আমার একটা অষ্টক সম্প্রসারণ উদাহরণ। PCl5 একটা গেল, আর এটা হচ্ছে কি আমার সালফার সম্প্রসারণ, আর এটা হচ্ছে আমার সালফার টেট্রাফ্লোরাইড। এখানে কাহিনী কি হয়? সালফারের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু খেয়াল করে দেখো, তাহলে সেটা হচ্ছে আমার 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 3p, সরি, 3dxy1 এ যায়। ঠিক আছে? ঠিক লিখছি না? 16, তাহলে 10 11 12 13 14 15 16। হ্যাঁ, মানে প্রথম এটা নর্মালে ছিল এখানে, নর্মালে ছিল এখানে। তো যখন আমি এক্সাইটেড স্টেটে নিছি, তখন কি হয়, এই x1 এর একটা ইলেকট্রন এই যে 3dxy তে চলে যায়। ঠিক আছে? সো তখন ওর কি হয়, চারটা ইলেকট্রন লাগে, এখানে একটা লাগে, এখানে একটা লাগে, এখানে একটা লাগে, এখানে একটা লাগে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের একটা ইলেকট্রন হইলেই হয়। তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p5, ওর এখানে একটা ইলেকট্রন হইলেই হয়। তাহলে চারটা ক্লোরিন এসে সালফারের চারটা ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে তখন। আর চারটা ইলেকট্রনের ঘাটতি পূরণ করলে তখন কাহিনীটা হয় কি দেখো তো, সালফারের আমি জাস্ট যৌগ ডাকতেছি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তখন এখানে চারটা ক্লোরিন লাগবে। তো চারটা ক্লোরিনের জন্য প্রথম কক্ষপথ, আচ্ছা এটা তো ফ্লোরিন, সরি আমি ক্লোরিন কেন লিখলাম? ক্লোরিনের জন্য কি হবে? 1s2 2s2 2p5, জাস্ট এখানে একটা ইলেকট্রন দিলে কি হয়ে যেত, অষ্টক পূর্ণ হয়ে যেত। ঠিক আছে? তো ক্লোরিনের জন্য কি হবে, এখানে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ।
আচ্ছা, এবার খেয়াল করে আমি এইভাবে কেন আঁকছি। আমি যদি এখন ইলেকট্রনগুলো দিই, ইলেকট্রনগুলো দেওয়ার পর বুঝবা। তাহলে সালফারের ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা। এরপর ওর এখানে কি ছিল খেয়াল করো, 3d_s2 ছিল, দেন 4টা খালি ইলেকট্রন ছিল, সরি মানে সিঙ্গেল ইলেকট্রন ছিল। তো 3d_s2 কি একটা লোন পেয়ার টাইপ হবে, 3d_s2 কি হবে এই লোন পেয়ারটা, আর এখানে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। আর ফ্লোরিনের ক্ষেত্রে ভিতরে 2টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে একটা শেয়ার করতেছে, এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে। তো ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু বাইরে 8টা ইলেকট্রনই হচ্ছে, এখানে আমার 8টা ইলেকট্রন হচ্ছে, এখানে আমার 8টা ইলেকট্রন হচ্ছে। কিন্তু সালফারের ক্ষেত্রে দেখো, এখানে আমার 4 দুগুণ 8টা হচ্ছে, প্লাস এখানে আমার আরো 2টা ইলেকট্রন আছে। ঠিক আছে, সো এটা কি হয়ে গেল, 10টা ইলেকট্রন হয়ে গেল। সো এই ক্ষেত্রে কি হইলো, আমার অষ্টক সম্প্রসারণ হইলো, অষ্টক অষ্টক সম্প্রসারণ হইলো। বুঝতে পারছো, এখানে আমার অষ্টক সম্প্রসারণ হলো। এখানে কিন্তু মাঝে মধ্যে দেখবা আরেকটা যোগ আছে, সেটা কি SF6। তখন হয় কি, তখন আমার এই যে 3s2 এর মধ্যে যে ইলেকট্রনটা আছে, এটা উঠে গিয়ে 3d_YZ বসে যায়। তখন 6টা ইলেকট্রনের ঘাটতি হয়, তখন 6টা ক্লোরিন যুক্ত হয়। ঠিক আছে, এটাই দেখাই দিই একটু পরে। তো এটা জাস্ট ইলেকট্রন বিন্যাসে দেখাই দিচ্ছি, যোগটা রাখতে পারবে তুমি নিজে। ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে কপি করে নিয়ে যাই। তো আমার যে পরের যোগটা সেটা হচ্ছে আমার SF6 হেক্সাফ্লোরাইড। তো হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে কি বলবা? না। আচ্ছা, হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে আমার সালফারের যে কাহিনীটা হয় কি, যে আমার এটাকে আরো উত্তেজিত করলাম, এত উত্তেজিত করলাম যে এখানে 3d_s2 এর থেকে একটা ইলেকট্রন গিয়ে 3d_YZ বসে যাবে। তো তখন আমার ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন হইলো কয়টা, 6টা। তো আমার 6টা ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারবে। তো আমার আগের যে চিত্রটা ছিল, আগের চিত্রের সাথে জাস্ট আরো 2টা ফ্লোরিন কি করব, আমি যুক্ত করব। তো মনে করো একটা ফ্লোরিন, এটা এখন নিচে নামে। আর এখানে সালফার কি করে, একটা করে ইলেকট্রন কি করবে, এখানে শেয়ার করবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো তো, সালফারের বাইরে কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়েছে, সালফারের বাইরের কক্ষপথে ইলেকট্রন হয়েছে কয়টা, 6 × 12টা। তো এটা কি আমার 8টা থেকে বড়, তাহলে এটাও কি আমার অষ্টক সম্প্রসারণের আরেকটা উদাহরণ, অষ্টক সম্প্রসারণে কি আরেকটা উদাহরণ। তো আমরা কয়টা পাইলাম এই ধরে, সরি 3টা পাইলাম, একটা PCl5, একটা SF4, আর একটা কি SF6। এই ক্ষেত্রে যদি আমি তোমার বন্ড পেয়ারের কথা কথা বলি, তাহলে এখানে কি হলো, 6টা ফ্লোরিনের সাথে হইলো না বন্ড পেয়ার, 6টা ফ্লোরিনের জন্য কি হবে, বন্ড পেয়ার 6। এন্ড লোন পেয়ার কয়টা হবে, লোন পেয়ার আমার খেয়াল করে দেখো, লোন পেয়ার কিন্তু আমার সালফারের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে একটা, দুইটা, 3টা। তো এখানে টোটাল আছে কয়টা, 6টা। তো 3 × 6 কত, 18টা। আমার লোন পেয়ার কয়টা, 18টা। বুঝতে পারছো, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটা কোশ্চেন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমার যদি PCl5 গঠিত হয়, আমার যদি PCl5 গঠিত হয়, তাহলে NCl5 কেন হয় না, কেন হয় না, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন আসে 6 নাম্বার।
তো খ নাম্বারের কোশ্চেনটার জন্য প্রথমে তুমি ফসফরাস ইলেকট্রন বিন্যাসটা লিখো। তাহলে 1s2 2s2 2p6 3s2 ppx1 ppy1 ppz1 হয় নর্মালি। তো আমি যদি এটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাই বা উত্তেজিত করি, তো ইলেকট্রনগুলো কিছু শক্তি পায়, তো শক্তি পাওয়ার পরে কি হয়, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যায়। তখন আমার হয় কি 1s2 2s2 2p6 ps1 ppx1 ppy1 ppz1 আর একটা যায় কই 3d xy তে। তো এবার খেয়াল করে দেখো আমার এখানে 5টা বিজোড় ইলেকট্রন আছে, সেখানে কি হবে, আমার 5টা বন্ধন ক্রিয়েট করতে পারে, 5টা বন্ধন করতে পারবে আর কি। আচ্ছা, আর আমি যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনের 7টা না, তাহলে 1s2 2s2 2px1 2py1 2pz1। আচ্ছা, এবার এখানে তো 3টা বিজোড় ইলেকট্রন, আমি যদি নাইট্রোজেনকে এক্সাইটেড স্টেটে নিয়েও যাই, আমি যদি নাইট্রোজেনকে উত্তেজিতও করি, তাহলে কি হবে, খেয়াল করে দেখো আমি যদি নাইট্রোজেনকে উত্তেজিতও করি, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে বসবে কোথায়, এখানে তো আমার 2p xy এমন কিছু তো নাই, তাই না? বা এখানে ধরো, সরি এখানে ধরো 2d xy তো নেই, মানে ডি অরবিটাল তো নাই এখানে। তো ডি অরবিটাল যেহেতু নাই, এটাকে আসলে উত্তেজিত করেও লাভ নেই, কারণ আমার এই ইলেকট্রনটা কি হবে না, শিফট হবে না। তো এখানে লিখবা যেহেতু ডি অরবিটাল নাই, ডি অরবিটাল নাই, তাই উত্তেজিত করেও 5টা বিজোড় ইলেকট্রন তৈরি করা যাবে না। ঠিক আছে, এটা হলো কি আসল রিজন। তো তোমার বইয়ে দেখবা এটাকে আরেকটু সুন্দরভাবে লিখা আছে, সো বই থেকে একটু পড়ে নিবা আর কি, মানে খ নাম্বারে লিখার জন্য কিভাবে বাংলা কথাটা লিখতে হয়, জিনিসটা তো বুঝাই দিলাম, বুঝছো এমনি? হ্যাঁ। জিনিসটা বুঝলে হয়েছে, বাকিটা তুমি একটু বই থেকে দেখে নিও যে কিভাবে লিখছে। আচ্ছা, ঠিক একইভাবে এই সেম কোশ্চেনের আরেকটা উত্তর, মানে সরি মানে সেম উত্তরের আরেকটা কোশ্চেন হচ্ছে যে তোমার এরকম আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার যে আমার যদি SF4 এবং SF6 গঠিত হয়, তাহলে আমার OF4 এবং OF6 কেন হয় না, এটা আমাকে জানতে চাইছে। আনসারটা সেম, যে ডি অরবিটাল নেই, ডি অরবিটাল নাই, কার নাই, অক্সিজেনের নেই। অক্সিজেনের কি নাই, ডি অরবিটাল নেই, ডি অরবিটাল থাকলে কি হতো, উত্তেজিত করতাম, মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যেত ইলেকট্রনটা, দেন ওখানে আমার অনেকগুলো বিজোড় ইলেকট্রন তৈরি হতো, দেন আমি OF6 অথবা OF4 এগুলা কি করতে পারতাম, তৈরি করতে পারতাম। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপরে যদি আমি যাই, এরপর হচ্ছে আরো কিছু উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি যদি সালফারের ইলেকট্রন বিন্যাসে খেয়াল করি, যে 1s2 2s2 2p6 3s2, এটি এরপর কি হবে, ppx1 ppy1 ppz1 pdxy1। ঠিক আছে, প্রথম উত্তেজিত স্তরে। তাহলে এবার অক্সিজেনের যদি আমি খেয়াল করি, অক্সিজেনের জন্য কি হবে, 1s2 2s2 2px2 2py1 2pz1। তো অক্সিজেন করতে পারি কি, অক্সিজেন আমার দুইটা শেয়ার করতে পারে, আর সালফার আমার 4টা শেয়ার করতে পারে। তো দুটো অক্সিজেন এসে যদি সালফারের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করে দেয়, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করো যোগটা কেমন হবে। আমি আশেপাশে দুটো যোগ আমি আঁকতেছি না, হ্যাঁ, টাইম ওয়েস্ট, আমি জাস্ট যোগটা দেখাচ্ছি। তো সালফারের জন্য প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এবং দুটো অক্সিজেন যেহেতু যুক্ত হবে, তাহলে এই পাশে দুটো যুক্ত হবে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, ভিতরে আরেকটা কক্ষপথ, তাহলে এখানে অক্সিজেন, আর মাঝখানে কি সালফার। তো অক্সিজেনের যে ইলেকট্রন গুলা, সেগুলো যেমন দেখাই যে এখানে দুইটা
সালফার এগুলো যদি দেখাই তাহলে সালফার এখানে দুটো শেয়ার করবে, এখানে দুটো শেয়ার করবে, দেন 4 বাইরে দুটো থাকবে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। আচ্ছা এবারও খেয়াল করে দেখো তো, এবারও খেয়াল করে দেখো সালফারের বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়েছে? এখানে 8টা, এখানে 8টা, এখানে আরো 2টা, সো টোটাল কয়টা? 10টা। তো সালফারের ক্ষেত্রে কি হলো আমার? 10টা ইলেকট্রন হলো বাইরের কক্ষপথে, যেটা আমার 8 থেকে বেশি। তো এখানেও কি হলো আমার? অষ্টক সম্প্রসারণ হলো। তো আমি আরো উদাহরণ পাইলাম যে অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে, অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে কি পেলাম? আমি আরো একটা উদাহরণ পেলাম, সালফার ডাইঅক্সাইড। এর আগে কি ছিল? PCl5 ছিল, SF4 ছিল, SF6 ছিল, এবার সালফার ডাইঅক্সাইড আসলো একইভাবে। আচ্ছা সালফার ডাইঅক্সাইড আসলে এখানে আমি যদি বন্ড পেয়ারের কথা চিন্তা করি, বন্ড পেয়ার আর লোন পেয়ার কয়টা? বন্ড পেয়ার কয়টা দেখো তো, একটা অক্সিজেনের সাথে দুটা করে বন্ড ক্রিয়েট হয়েছে, তাহলে দুটো অক্সিজেনের সাথে 4টা করে বন্ড ক্রিয়েট হয়েছে, তাহলে বন্ড পেয়ার কয়টা আমার? 4টা। আর লোন পেয়ার কয়টা? এখানে খেয়াল করো, লোন পেয়ার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে আমার দুটা, এখানে দুটা 4টা, আর সালফারের একটা 5টা, তাহলে লোন পেয়ার কয়টা আমার? 5টা। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা এরপর আসতেছে আমার সালফার ট্রাইঅক্সাইড, SO3। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে জিনিসটা একদম সেম। এখানে জাস্ট আমি সালফারের সেকেন্ড এক্সাইটেড স্টেটের, এই যে সেকেন্ড এক্সাইটেড স্টেটের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে আসলাম। মানে সালফারকে কিন্তু দুইবার এক্সাইটেড করা যায়, মানে একবার উত্তেজিত করলাম, ইলেকট্রন বিন্যাস পরিবর্তন হলো। আমি আরো বেশি উত্তেজিত করা মানে আরো বেশি শক্তি দিলাম, ইলেকট্রনগুলো আরো এক ধাপ উপরে উঠে গেল। তো আমি যদি সেকেন্ড এক্সাইটেড স্টেটের ইয়াটা লিখি তাহলে এখানে কি হবে তোমার? 6টা বিজোড় ইলেকট্রন হবে। সো 6টা বিজোড় ইলেকট্রন হয়েছে, মানে 6টা ইলেকট্রনের ঘাটতি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেন 1s2 2s2 2p, কি হয় 2p4, মানে ওর এখানে কি দুটো ইলেকট্রন লাগে। তো এখানে যদি 3টা অক্সিজেন এসে কি করে, 3টা অক্সিজেন এসে তোমার ইলেকট্রন শেয়ার করে, 6টা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে কিন্তু সালফারের কাজ হয়ে যায়। তাহলে তখন আমার যোগটা হবে কেমন? মাঝখানে থাকবে আমার সালফার, মাঝখানে থাকবে আমার সালফার, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এরপর এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে আরেকটা অক্সিজেন, এই পাশে আরেকটা অক্সিজেন। ঠিক আছে? অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি লিখি, প্রথম কক্ষপথে 2টা করে, এরপরে কক্ষপথে এখানে 2টা শেয়ার হবে, বাকি 4টা এখানে। এরপর এখানে 2টা শেয়ার হবে, বাকি 4টা এখানে। এরপর এখানে 2টা শেয়ার হবে, বাকি 4টা এখানে। যেভাবে খুশি দাও, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে 2টা শেয়ার হলেই হয়েছে। দেন সালফার কি করবে? ওদের সাথে এখানে 2টা শেয়ার করবে, এখানে 2টা শেয়ার করবে, এখানে 2টা শেয়ার করবে, আর ভিতরে 8টা ইলেকট্রন, আর প্রথম কক্ষপথে 2টা। এবারও খেয়াল করো, এবারও আমার সালফারে, এবারও আমার সালফারে বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3 4 12টা, 12টা, যেটা কি আমার 8 থেকে বড়। তার থেকে বড় হলে আমি কি লিখতে পারি? এই ক্ষেত্রেও কি হইলো আমার? অষ্টক সম্প্রসারণ হইলো। আমি জানতাম যে আমার 8টা হইলে স্থিতিশীল হইতো, এখানে 8টার থেকে বেশি আসে, 8টা থেকে বেশি আছে, তাহলে এখানে কি হলো? এখানেও কি আমার অষ্টক সম্প্রসারণ হলো। আমি অষ্টক সম্প্রসারণ আরেকটা উদাহরণ পাইলাম, SO3 বা সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এটার গঠনটা কেমন হবে? এরকম, দুটা বন্ড, এখানে দুটা বন্ড, এখানে দুটা বন্ড, দেন অক্সিজেনের এই লোন পেয়ার গুলো এইভাবে দেখাইতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এবার এবার আমাকে বলো, এখানে আমার বন্ড পেয়ার কয়টা? এখানে আমার বন্ড পেয়ার কয়টা হবে? কারণ 3টা অক্সিজেনের সাথে 2টা করে বন্ড, তাহলে এখানে কয়টা হবে? 3 2 6টা। আমার লোন পেয়ার কয়টা হবে এটা একটু খেয়াল করি। এই একটা অক্সিজেনের ক্ষেত্রে 2টা করে লোন পেয়ার, তাহলে 3টা অক্সিজেনের ক্ষেত্রে কয়টা হবে? 3 2 6টা লোন পেয়ার হবে। ঠিক আছে? আর সালফারের ক্ষেত্রে নিজের কোনো লোন পেয়ার নাই, তো এখানে আমার লোন পেয়ার কয়টা? 6টা। আমি যদি SO2 এর ক্ষেত্রে বলতাম, তো SO2 এর ক্ষেত্রে বলছি কোন ক্ষেত্রে যেন বলিনি, সেটা তো বলছি যে হ্যাঁ, SO4 এর ক্ষেত্রে দেখো তো বন্ড পেয়ার কয়টা হবে? এখানে 4টা ফ্লোরিনের সাথে হয়েছে, তাহলে বন্ড পেয়ার কয়টা? 4টা। আর লোন পেয়ার কয়টা হবে? এখানে লোন পেয়ার কোন কোন জায়গায় আছে? ফ্লোরিনের ক্ষেত্রে একটা ফ্লোরিনের জন্য 3টা আছে, 4টা ফ্লোরিনের জন্য 12টা, আর এখানে আরেকটা আছে 13টা। লোন পেয়ার কয়টা আমার? 13টা। বুঝা গেছে জিনিসগুলা? আমি তোমাকে সবগুলো উদাহরণই করাই দিচ্ছি, মানে যতগুলো আছে মানে আসতে পারে পরীক্ষার মধ্যে, সবগুলা করাই দিচ্ছি, নিজে থেকে আর করতে হইতেছে না। বুঝতে পারছো?
বুঝতে পারছো তুমি? হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে। এরপর এতক্ষণ তো অষ্টক সম্প্রসারণ দেখলাম, এখন একটা নতুন জিনিস দেখবো, অষ্টক সংকোচন। এটা হচ্ছে আমার BF3 এর জন্য হয়। BF3, তো বোরনের জন্য আমার ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 1s2, 2s2, 2px1, 2py0, 2pz0। তা আমি যদি এখন বোরনকে একটু এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, মানে উত্তেজিত করি, তাহলে কি হবে? 1s2, 2s1, 2px1, 2py1, 2pz0। তাহলে তখন আমার এখানে তিনটা বিজোড় ইলেকট্রন হলো। এই তিনটা বিজোড় ইলেকট্রন অন্য তিনটা মৌলের সাথে কি করবে? শেয়ার করা যাবে। আচ্ছা, তো ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়? ফ্লোরিনের ক্ষেত্রে আমার 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1। সো ওর এখানে লাগে আর একটা ইলেকট্রন। তো তিনটা ফ্লোরিন এসে তিনটি ইলেকট্রন শেয়ার করবে, তাহলে কি হয়ে যাবে? তোমার বোরনের কাজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, এবার যদি আমি যৌগটা আঁকি, যৌগটা আঁকার সময় কি হবে? এটা বোরন, তার প্রথম কক্ষপথ, তার দ্বিতীয় কক্ষপথ, সাথে কি হবে? তিনটা ফ্লোরিন যুক্ত হবে। এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, বড় হয়ে গেছে বেশি, এখানে একটা ফ্লোরিন, এখানে আরেকটা ফ্লোরিন। এটা প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ। এই যে ফ্লোরিন হয়ে গেল। আচ্ছা, এবার তোমার ইলেকট্রন গুলা দিই। তাহলে ফ্লোরিনের জন্য এখানে প্রথমে দুইটা, এখানে প্রথমে দুইটা, এখানে প্রথমে দুইটা, একটা করে এখানে শেয়ার করবে, একটা করে শেয়ার করবে, আর বাকি 6টা কি এদিকে। আচ্ছা, আর বোরনের জন্য কি হবে? ও এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, আর ভিতরে কি দুইটা। এবার তুমি বোরনের জন্য খেয়াল করো তো, বোরনের জন্য ও বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 6টা। যেটা কি আমার 8-এর থেকে ছোট। তা আমার থাকার কয়টা ছিল? কয়টা? আমার থাকার কথা ছিল কয়টা? 8টা। 8টা হইলে কি হইতো? আমি অষ্টক নীতি অনুযায়ী কি জানতাম? যে 8টা হইলে আমার স্টেবল হইতো। কিন্তু আমার এখানে 8টা তো নাই, 8টা থেকে কম আছে। তো এটাকে বলা হয় আমার অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। বুঝতে পারছো? তাহলে এখানে আমার বন্ড পেয়ার কয়টা, লোন পেয়ার কয়টা? আমার বন্ড পেয়ার তিনটা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছি সিঙ্গেল বন্ড করে। মানে একটা ইলেকট্রন শেয়ার করা মানে কি? একটা সিঙ্গেল বন্ড। তাহলে এখানে কি হলো? তিনটা। আর লোন পেয়ার কয়টা হইলো? ফ্লোরিনের জন্য এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। তাহলে তিনটা ফ্লোরিনের জন্য 3 3 9টা। বুঝা গেছে? বুঝতে পারছো? এই যে, হ্যাঁ আচ্ছা, এবার তোমার বাসায় হ্যাঁ। কাজ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, এটা দেখবা। সেম জিনিস, এটাও কি হবে? তোমার অষ্টক সংকোচন হবে। অষ্টক সংকোচন হবে এটাও। ঠিক আছে? এটা তুমি বাসায় করে দেখবা। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন বিন্যাসটা দেখো, তাহলে সেটা হচ্ছে আমার 1s2, 2s2, 2p6, ps1, 3px1, 3py1, উত্তেজিত স্তরে নিয়ে গেল। কাহিনী কি হইলো? এখানে 3s2, 3p1 হইতো, দেন আমি উত্তেজিত যখন করছি, এখান থেকে s থেকে একটা গিয়ে কি হইলো? y তে বসে গেল। তাহলে এখানে কাহিনী কি হইলো? যে ওই তিনটে ইলেকট্রন কি করতে পারে? শেয়ার করতে পারে। তাহলে এখন আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা আমি জানি যে কি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py2, 3pz1। তাহলে ওইখানে লাগে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন লাগে। এই একটা ইলেকট্রন নিলে কি হইতো? ওর কাজ হয়ে যেত। তাহলে এখন যদি তিনটা ক্লোরিন এসে অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে কিন্তু অ্যালুমিনিয়ামের কাজ শেষ হয়ে গেছে, মানে তিনটা ইলেকট্রন শেয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি এখন তোমার বন্ধনটা, মানে তোমার যদি এখন যৌগটা আঁকি, তাহলে এখানে হইলো আমার অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ওর সাথে এখন কয়টা ইলেকট্রন, কয়টা ক্লোরিন যুক্ত হবে? তিনটা। তাহলে এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা, then এখানে ভিতরে আরো দুইটা আছে।
বুঝতে পারছি, এটা আমার ক্লোরিন, এটাও আমার ক্লোরিন, এটাও আমার ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে, এখানে একটা ইলেকট্রন শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, বাকি 6টা হচ্ছে এখানে। আর ভিতরে গুলো তো সবগুলো ফিল আপ। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ওর সাথে এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে, আর ভিতরে সবগুলো কি ফিল আপ। এবারে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওর বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3 × 6টা, যেটা আমি কি 8 থেকে ছোট। তো এটাও কি আমার অষ্টক, এটাও কি আমার অষ্টক সংকোচন। 8টা থাকলে স্টেবল হইতো, কিন্তু আমার আছে কয়টা, 6টা, তো এটাও কি আমার অষ্টক সংকোচনের কি হইলো, উদাহরণ হইলো। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এবার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার দুটা গঠন। একটা হচ্ছে আমার N2O3, আরেকটা হচ্ছে আমার N2O5। এই দুটা গঠন। তো নর্মালি কি হয়, নাইট্রোজেন কি করে, নর্মালি নাইট্রোজেন কি করে, তার মানে কি বুঝাই, নাইট্রোজেন কি করে, 3টা করে ইলেকট্রন শেয়ার করে, তাই না? আর অক্সিজেন কি করে, 2টা করে ইলেকট্রন শেয়ার করে। এখন N2O3 এর ক্ষেত্রে হয় কি, মনে করো এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, ঠিক আছে? ওদের কি হয়, একটা লোন পেয়ার থাকে, দেন একটা লোন পেয়ার থাকে, আর 3টা কি থাকে, ইলেকট্রন থাকে, যে 3টে ইলেকট্রন কি করে, ওরা শেয়ার করে অথবা কিছু একটা করে। তো অক্সিজেন মাঝখানে একটা আসবে, সে কি করে, 2টা ইলেকট্রন শেয়ার করবে, একটা ওর সাথে এখানে করবে, আর একটা ওর সাথে এখানে করবে, এই যে। আর এখানে আরেকটা অক্সিজেন আসবে, ওরও তো 2টা ইলেকট্রন লাগবে শেয়ারের জন্য, তো ও কি করবে, এই 2টা শেয়ার করবে, এই যে করলো। সেম কাহিনী এখানে, এখানে আরেকটা অক্সিজেন আসবে, ও কি করবে, ওরও 2টা ইলেকট্রন শেয়ার করবে, এই 2টা ইলেকট্রন শেয়ার করবে নাইট্রোজেন। তো এটা হয়ে গেল কি আমার NO3। বুঝতে পারছো, এটা হয়ে গেল কি আমার, সরি, N2O3। ধর আমি লাইটটা দিয়ে আসি একটু। আচ্ছা, তো এটা হয়ে গেল কি আমার N2O3। আর N2O5 এর সময় হয় কি, সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটে। সন্নিবেশ বন্ধন মনে তোমাদের বইতে নাই, তাও আমি একটু হালকা করে দেখাই দিচ্ছি। সন্নিবেশ বন্ধন হচ্ছে যে, ভাই দেখো, মনে করো অক্সিজেন, মানে এটা হচ্ছে অক্সিজেন, ওর 2টা ইলেকট্রন লাগতো, তাই না, ও 2টা ইলেকট্রন লাগতো। এখন হইলো কি, যে মনে করো কোন একটা কারণে নাইট্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করতে গেছে। এখন নাইট্রোজেন বলতেছে যে, দেখো ভাই, তোমার 2টা ইলেকট্রন লাগবে, কোনো সমস্যা নেই, আমার যে 2টা লোন পেয়ার আছে না, এই 2টা লোন পেয়ারকে তোমাকে একবারে দিয়ে দিব, একবারেই দিয়ে দিব, তোমার শেয়ার করার কোনো দরকার নেই, তোমার 2টা লাগবে, তুমি 2টাই নিয়ে ফেলো। তো এটাকে আমরা এমনি তীর চিহ্ন দিয়ে দেখাই। এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি মানে কি, একদম 2টা ইলেকট্রন সাথে সাথে দিয়ে দিছে, কোনো শেয়ার নেই, মানে 2টা ইলেকট্রন তোমারই, নিয়ে ফেলো। তাহলে এখানে অক্সিজেন নিয়ে ফেলো 2টা ইলেকট্রন, নেওয়ার পর কি হলো, N2O5 হয়ে গেল। বুঝতে পারছো? এটাকে কি বলা হয়, সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজী মানে এখানে কোনো প্রকার শেয়ারিং হবে না, একবারে নিয়ে ফেললো আমারটা, ঠিক আছে? আয়নিক হলে কি করতো, ত্যাগ করতো, এখানে ত্যাগ করে না, এটা ওরই, মানে এটা ওকে, মানে কি বলতাম, এমনি বুঝাইতাম জিনিসটা। মানে আয়নিকে হয় কি, আয়নিকে হয় যে তোমার একটা ত্যাগ করছে, একটা একটা ত্যাগ করছে, আরেকটা কি করছে, গ্রহণ করছে। সন্নিবেশে হয় কি, এই দুইটাই কি ফেলে, মানে এই দুইটাই ওকে একবারে দিয়ে ফেলে, এখানে কোনো প্রকার শেয়ারিং হয় না। বুঝতে পারছো? মানে এখানে ধরো আমি বলতে চাচ্ছি, দেখো শেয়ারিংটা কিভাবে হয়। মনে করো এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে নাইট্রোজেন। বাইরের কক্ষপথে হয় কি, অক্সিজেন 2টা দে, নাইট্রোজেন 2টা দে, মানে কথার কথা চিন্তা করো, মানে অক্সিজেন 2টা দিল, নাইট্রোজেন 2টা দিল, অক্সিজেন তো 2টা দেয় না, নাইট্রোজেন তো 2টা দেয় না, নাইট্রোজেন তো একটা দেয়। আচ্ছা, নাইট্রোজেন একটা দিল, অক্সিজেন 2টা দিল, তাহলে ওরা টোটাল যে ইলেকট্রনটা শেয়ার করতেছে, টোটাল কয়টা ইলেকট্রন শেয়ার করতেছে, 3টে ইলেকট্রন শেয়ার করতেছে না? তো এই 3টে ইলেকট্রন যে শেয়ার করতেছে, এটা কি অক্সিজেনও কিছু দিছে, নাইট্রোজেনও কিছু দিছে, এটা হলো সমযোজী বন্ধন। আর সন্নিবেশের ক্ষেত্রে হয় কি, অক্সিজেন
এবং নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেনের বাইরের কক্ষপথ, এটা হচ্ছে নাইট্রোজেনের বাইরের কক্ষপথ। নাইট্রোজেন কি করছে, দুইটা ইলেকট্রন দিয়ে দিছে। এই দুইটা ইলেকট্রন ওরা একই সাথে শেয়ার করবে। এখন দেখো এই শেয়ার কিন্তু ইলেকট্রন কয়টা, দুইটা। অক্সিজেন কোনো ইলেকট্রন দিবে না শেয়ার করার জন্য, নাইট্রোজেন দিছে যা শেয়ার করতে হবে। নাইট্রোজেন নিজের থেকে দিছে যে তুমি আমরা এই দুটো ইলেকট্রন শেয়ার করে চলবো। তো এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা, এটা কি জাস্ট একটা পরমাণু দিছে না, এই একটা পরমাণু যে এখানে শেয়ারকৃত ইলেকট্রনটা দিছে এটাকে বলা হয় সন্নিবেশ সমাযোজী বন্ধন। কথাটা বুঝতে পারছো? যদি না বুঝে থাকো আরো ইজিলি বলা যায়। মনে করো তুমি হইলে তাসফি, তোমার বন্ধু হচ্ছে পূর্ণতা আসছে, তো তুমি কি করলা, তুমি এখানে 2 প্যাকেট জুস আনলা, পূর্ণতা কি করলো 1 প্যাকেট চিপস আনলো। তো তোমরা কি করবা, এখানে পিকনিক করে খাবা। তো পিকনিক করে খাওয়ার সময় তাসফি তুমি এখানে 2 প্যাকেট জুস দিলা, ও কি করলো এখানে 1 প্যাকেট চিপস দিল। এই দুটা তোমরা কি করলা, শেয়ার করে খাইলা। তো এই যে শেয়ার করে খাইলা, এখানে কন্ট্রিবিউশন কার কার, তোমারও আছে পূর্ণতারও আছে। এখন মনে করো 2 প্যাকেট জুস পূর্ণতাই আনলো, এবং 1 প্যাকেট চিপসও কি আনলো, পূর্ণতা আনলো। এবার এই তিনটা তোমরা শেয়ার করে খাচ্ছ। এখন যেটা তোমরা শেয়ার করে খাচ্ছ সেখানে কন্ট্রিবিউশন কার, শুধুমাত্র পূর্ণতা। তাহলে এখানে এটা কি ধরনের বন্ধন, এটাকে বলা হবে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমাযোজী বন্ধন। এবার বুঝতে পারছো কাহিনী? বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আহ এরপর উম, 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 এরপর কিছু এমসিকিউ আছে। কিছু এমসিকিউ হইল আমার, যোজ্যতা ইলেকট্রন বের করতে দে। যোজ্যতা ইলেকট্রন বের করা। যোজ্যতা ইলেকট্রন বের করা মানে কি, সবচেয়ে বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তো যেমন ধরো SO4 2 মাইনাস, NO3 মাইনাস, HCO3 মাইনাস। আচ্ছা, তাহলে এখানে যদি আমি যোজ্যতা ইলেকট্রন বের করতে যাই, মানে সবচেয়ে বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। তো সালফারের ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষপথে এমনি কয়টা ইলেকট্রন থাকে, ছয়টা থাকে না? হয়। অক্সিজেনের ক্ষেত্রে কয়টা থাকে, ছয়টা থাকে। তাহলে 6 × 4, যেহেতু 4টা অক্সিজেন আছে। এখন এখানে এই যে 2 মাইনাস, এটা মানে কি ও বাইরে থেকে 2টা ইলেকট্রন নিছে, 2টা ইলেকট্রন নিচে, বাইরে থেকে নিচে। তো 2টা ইলেকট্রন যদি নেয় তাহলে কি হবে, যোগ হবে না ইলেকট্রনটা। তাহলে কটা মানে কয়টা হইলো, 4 6 24, 30 আর 32। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ তাহলে NO3 এর ক্ষেত্রে কি হবে, একইভাবে 5, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা। আর যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে কি একটা নিচে আগে থেকে একটা, তাহলে কয়টা হইলো 24টা। বায়োকার্বনেটের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা, কার্বনের 4টা, অক্সিজেনের 6টা করে, তাহলে 3 6 18। আর যেহেতু মাইনাস আছে মানে কি বাইরে থেকে একটা নিচে, তাহলে একটা, তাহলে এখানে হইলো কয়টা, 24টা। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নামাজটা একটু শেষ, আজানটা শেষ হোক। এরপর যদি আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো NH4 প্লাস, এখানে কয়টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কয়টা বলো তো, 5টা। হাইড্রোজেনে কয়টা, 4টা। মানে 4টা হাইড্রোজেনে 4টা করে আর কি, মানে একটা করে 4টা হলো টোটাল। আর এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থাকা মানে কি ও ত্যাগ করছে, ত্যাগ করছে। তাহলে এখানে কি হবে, -1 হবে। তাহলে কত হইলো, টোটাল 8টা ইলেকট্রন হইলো। বুঝা গেছে জিনিসটা? এই জিনিসটা বুঝতে পারছো তো? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলে হইলে, এগুলো আশা করি পারবা। দেন এরপরে সিরিয়ালে আমাদের বইতে, সিরিয়ালটা দেখো, বইতে বইতে সিরিয়াল দিছে, এরপর হচ্ছে অক্টাল, সরি মানে অক্টেট অ্যান্ড ডুয়েট রুল। মানে এটা পরে দিছে বইয়ে, মানে কদ্দুর সাতরা। তো আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি যে অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, এগুলো কি ছিল আসলে, যে কোন একটা ডুয়েট নিয়মটা হচ্ছে যে কোন একটা মোলের বাইরের কক্ষপথে যদি দুইয়ের গুণিতক আকারে, দুইয়ের গুণিতক আকারে ইলেকট্রন থাকে তাহলে কি হবে, স্টেবল হইতে পারে। এটাকে বলা হয় ডুয়েট নিয়ম বা দুইয়ের নিয়ম। তো গুণিতক আকারে মানে কি, দুইয়ের গুণিতক আকারে মানে কি, জোড়া জোড়া থাকবে, পেয়ার আকারে থাকবে। আর অক্টাল কি বলে, যে না ভাইয়া 8টা থাকবে, 8টা ইলেকট্রন থাকলে কি হবে, স্টেবল হবে, নিষ্ক্রিয় গ্যাসের থেকে মিলে এসে। আচ্ছা, আর অষ্টক সম্প্রসারণ মানে কি ছিল, অষ্টক সম্প্রসারণ কি ছিল, যে 8টা থেকে বেশি হবে, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এরপর অষ্টক সংকোচন কি ছিল, যে 8টা থেকে কম হবে, তো সেটাকে বলা হবে অষ্টক মানে সংকোচন। এগুলো আমরা অনেক উদাহরণ কি দেখছি, আগেই পড়ে আসছি। বুঝতে পারছো? এগুলো মনে থাকে জানি, এই ছোট ছোট জিনিসগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর আমি যদি তোমাকে একটা এমসিকিউ দিই যে কোনটা হচ্ছে ত্রিপরমাণু,
কোনটা হচ্ছে 3 পরমাণুক? অপশন 1 সালফার, অপশন 2 নাইট্রোজেন, অপশন 3 ফসফরাস, অপশন 4 অক্সিজেন। সরি অক্সিজেন না, নাম দিলাম ওজন, ওজন গ্যাস। তাহলে বলো তো কোনটা 3 পরমাণু? এটা কি? এইটা কোশ্চেন, এমসিকিউ। আরে না মানে ত্রিপরমাণুটা কি? 3 পরমাণু বলতে বুঝাচ্ছি, যেমন ধর হাইড্রোজেন, হাইড্রোজেন যখন তার অণুটা গঠন করে তখন কয়টা পরমাণু লাগে? দুইটা লাগে না? H2, তো এটা কি দ্বি পরমাণু। তো এখানে চারটার মধ্যে কোনটা অণু গঠন করতে গেলে 3টা পরমাণু লাগবে, সেটাকে বলা হয় 3 পরমাণু। এটা অনেকবার আসা কোশ্চেন। আমি বলো বুঝি দেখি। নাই আপনার। মানে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন যখন তার অণু গঠন করে, হাইড্রোজেন যখন তার অণু গঠন করে তখন কি হয়? H2 হয় না? মানে কি, দুইটা পরমাণু লাগে না? সো এটাকে বলা হয় আমার দ্বি পরমাণু। একইভাবে ত্রি পরমাণু মানে হচ্ছে যে যার অণু গঠন করতে হইলে 3টা পরমাণু হাইড্রোজেন লাগবে। সংকেত কি? আমি কি জানি, মানে কোশ্চেন করছো তুমি, না বলবা? তাহলে ওজনই হবে। ওজন হবে যদিও, কিন্তু ওজন গ্যাসের সংকেত হচ্ছে O3। ফসফরাসের পরমাণু হচ্ছে আমার, সরি ফসফরাসের অণু হচ্ছে আমার P4, নাইট্রোজেন হচ্ছে আমার N3, সরি N2 বলতেছি, N2। আর সালফারের হচ্ছে আমার S8, যেটাকে বলা হয় আমার ক্রাউন শেপ। বুঝতে পারছো? এগুলো মনে থাকে যেন, এগুলো হ্যাঁ। পরীক্ষায় আসে। ওজন কিন্তু একটা বিজারক, শক্তিশালী বিজারক। ওজন হচ্ছে একটা শক্তিশালী বিজারক, এটা মনে রাখবে, পরীক্ষায় আসে মাঝে মধ্যে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি, তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কোনো প্রকার অণু গঠন করে না, ওগুলা কিন্তু সিঙ্গেল পরমাণু আকারে থাকে। বুঝতে পারছো? এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, গেল গেল গেল। আর কি কি করানো যায় দেখতেছি, ধরো। এত কিছু পরে ফেছি, যা পাইতেছি না করানোর কিছু। হুম, আচ্ছা দেখি একটা আনসার দাও তো, এমনি একটা এমসিকিউ জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম যখন কোনো যৌগ গঠন করে বা ধরো কোনো আয়ন গঠন করে, তখন পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস মানে অর্জন করা ট্রাই করে? আবার বলেন, শুনি নাই। পটাশিয়াম যখন কোনো আয়ন গঠন করে অথবা ধরো কোনো যৌগ গঠন করতেছে কারোর সাথে, তখন ও কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে? ক্যালসিয়াম। হ্যাঁ, কেন? পটাশিয়াম 19 না? হ্যাঁ হ্যাঁ তো মানে হ্যাঁ কি হ্যাঁ, বললেন আপনি লাস্টে কোন মৌলের? আরে পটাশিয়াম যখন, ধরো পটাশিয়াম কি করতেছে, ও একটা যৌগ গঠন করতেছে, একটা যৌগ গঠন করবে, তখন ও কোন মৌলের, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে বা অর্জন করবে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করবে সেটা বলো। ক্যালসিয়ামই তো। কেন? ওয়াও, সাবাস। ক্যালসিয়াম কেন, এক্সপ্লেন করো, 2 নাম্বারের জন্য যদি এক্সপ্লেন করতে বলে। ভুল হয়েছে। আমার তো ক্যালসিয়ামই মনে হইতেছে। এই তো 2 নাম্বারের জন্য বলো না, ক্যালসিয়াম তো ঠিক আছে, কিন্তু কেন এটা লিখতে হবে না? ও আচ্ছা, ক্যালসিয়ামের কারণ হচ্ছে যে ক্যালসিয়ামের লাস্টে অষ্টপূরণ হয় একটা, হুম মানে হুম ওর হচ্ছে 20 নাম্বার না? হুম হুম তো হুম পটাশিয়ামও চায় যে একটা ইলেকট্রন যেন ধারমার করে হচ্ছে লাস্টে অষ্টপূরণ করতে, তারপর এটা হুম হুম। মিলায় হচ্ছে ক্যালসিয়ামের মতো হয়ে যায়। তোমার যদি আমি উল্টা লটকাতে পারতাম না, আমার খুবই শান্তি লাগতো। এতক্ষণ প্যাক প্যাক করে কয় পেজ লিখছি আমি, 43 পেজ লিখার পর তুমি আমার এই কথাটা বলতেছো? এই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইয়া অর্জন করে, ভুলে গেছো? তো ও নিকটবর্তী তাহলে নিষ্ক্রিয় গ্যাস আর্গন, কে? আর্গন, আর্গন, আর্গন। আর্গন। ও সরি, আমি ক্যালসিয়ামের জায়গাতে আর্গন বলে ফেলছি। খুব, আমি জানতাম আসলে এটা, বুঝছেন? হ্যাঁ খুব খুব, দেখছি না না, নমুনা। সিরিয়াসলি বুঝছেন? আর্গন হবে। আচ্ছা দেখি আরেকটা বলি, হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা বলি, সালফার, সালফার কাঠটা অর্জন করবে? সালফার কত নাম্বার? আমি জানি না সালফার কত নাম্বার।
সালফার কয় নাম্বার সেটা আগে বলো। সালফার কয় নাম্বার? 15। সাবাস, সালফার 16। ও আচ্ছা, সরি। 15 কে সেটা বলো। পনেরো কে? ফসফরাস। ফসফরাস 15। ফসফরাস। হ্যাঁ তাহলে বলো এই দুইটাই কারটা অর্জন করবে, কার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে এই দুইটাই? ক্লোরিন। ক্লোরিন? না, আর্গন। কি আর্গন, আর্গন। কি একটা অবস্থা আর্গন। করতেছে। আচ্ছা তাহলে বলো। আর্গনে তো ভাই। আর্গনই তো লিখছি তো, আর্গন। আচ্ছা সোডিয়াম কাঠটা করবে, সোডিয়াম কাঠটা করবে, আর আমাকে শেষ করতে দে। সোডিয়াম কাঠটা সোডিয়াম। করবে আর স্ক্যান্ডিয়াম কাঠটা করবে, বল। স্ক্যান্ডিয়াম কোথেকে আসলো? স্ক্যান্ডিয়াম আসছে এক জায়গা থেকে, বল। স্ক্যান্ডিয়াম হলো যে স্ক্যান্ডিয়াম কয় নাম্বার সেটা বল। 21। হ্যাঁ তো হ্যাঁ তো কাঠটা অর্জন করবে, আর সোডিয়াম বা কাঠটা করবে। অক্সিজেন কাঠটা করবে। আরে বলতেছি তো ভাই। হ্যাঁ তিনোটাই বল। অক্সিজেন কাঠটা, সোডিয়াম কাঠটা, স্ক্যান্ডিয়াম কাঠটা। অক্সিজেন হচ্ছে ফ্লোরিন। ক্লোরিন। এরপর? আচ্ছা, এরপর? দাঁড়ান 1 মিনিট। না আমি বসে আছি, তাড়াতাড়ি বল। বলো না। বলতেছি। বই আনতে গেছো? করেন না। তো আহ, অক্সিজেন হচ্ছে হুম নিয়ন। নিয়ন হবে। ফ্লোরিন সোডিয়াম? না, নিয়ন। সোডিয়াম? সোডিয়ামও নিয়ন হবে। স্ক্যান্ডিয়াম? এটাও নিয়ন হবে। না, এটা নিয়ন না, এটা তো হচ্ছে ক্রিপ্টন? আচ্ছা গাধা, এটা আর্গন। আমি জানতাম এটা আর্গন। হ্যাঁ তো বলো তো, নেই এতক্ষণ লাগে তোমার বলতে। এরপর দেখি তোমার পাইছি। তোমার কি উল্টাপাল্টা বলতেছো, দাঁড়াও। আপনি তো জানেন আমি কেমিস্ট্রি পারি না। তো পারো না, এতক্ষণ ধরে আমি কি বক বকাইছি? আমি কেন বক বকাইছি এতদিন ধরে সেটা বলো। আমার পছন্দ না chemistry। পড়ো না যে এটা বলো, পছন্দ না না পড়ো না তুমি। এরপর আসতেছে পছন্দ পোলারিটি। না। কি বলছো? আমার দোষ এখন? না না, বলতেছে যে পছন্দ না দেখে তো পড়ি না। তুমি পড়লেই না পছন্দ হইতো, তুমি পড়োই না জিনিসটা, তুমি কি জানবে এটা কি কেমন আর? পোলারিটি, পোলারিটি জিনিসটা কি? সেটা হইতেছে, আরো কয়েকটা ধরেন না। ধৈর্য ধর টপিক যে গুলা শেষ করে দিই, টপিক আর আছে একটা। পোলারিটি কি? পোলারিটি হচ্ছে জিনিসটা দেখো, এটা হচ্ছে মনে করো আমার যে পানি আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন। এখন ওরা কি করে, দুইটা করে ইলেকট্রন শেয়ার করে না? সরি মানে অক্সিজেন এখানে একটা শেয়ার করে, হাইড্রোজেন এখানে একটা শেয়ার করে, তাই না? এখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এত বেশি, মানে অক্সিজেন কি করে, এইগুলাকে নিজের দিকে টেনে নেয়, এই ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে নেয়। তো ইলেকট্রন গুলাকে যখন নিজের দিকে টেনে নেয়, তখন হয় কি, অক্সিজেন কিছুটা নেগেটিভ হয়ে যায় এবং হাইড্রোজেন কিছুটা পজিটিভ হয়ে যায়, এটাকে বলা হয় ডেল প্লাস এবং ডেল মাইনাস। তো অক্সিজেন যেহেতু এখান থেকেও টানতেছে, দুই পাশ থেকে টানতেছে, এই জন্য এটাকে বলা হয় টু ডেল মাইনাস, আর এটা হচ্ছে কি, হাইড্রোজেন হচ্ছে কি ডেল প্লাস। এখন কথা হলো যে ভাই আমি বুঝবো কিভাবে যে কে টানবে? মানে সমযোজী যোগের ক্ষেত্রে, সমযোজী যোগের ক্ষেত্রে কি হয়, তোমার ইলেকট্রন গুলা শেয়ার হয়, তো ইলেকট্রন গুলা যে শেয়ার হবে, শেয়ার কিন্তু ইলেকট্রন গুলা কে টানবে এটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বুঝবো তোমার ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের উপরে, ইলেকট্রো নেগেটিভিটি পার্থক্যের উপরে। ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, আমি একটা থেকে একটা বিয়োগ করব। তো ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য যদি আমার 0.5 থেকে বেশি হয়, 0.5 থেকে বেশি হয়, তাহলে সেটা কি আমার পোলার সমযোজী, পোলার সমযোজী। আর পোলার সমযোজী মানে কি, যে তাদের মধ্যে কি
একটা এরকম প্লাস এবং একটা কি মাইনাস তৈরি হবে। আর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি আমার 0.5 থেকে কম হয় তাহলে সেটা হবে কি আমার অপোলার সমযোজী। অপোলার সমযোজী, ঠিক আছে। এখন কথা হলো ইলেকট্রোনেগেটিভিটি মান আমি মনে রাখবো কিভাবে, আমি দিয়ে দিচ্ছি, এগুলো মুখস্থ রাখবা। সেটা হচ্ছে ক্লোরিনের হচ্ছে 4, ক্লোরিনের আগে হচ্ছে কে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে এর থেকে আধা কম 3.5, অক্সিজেন এত, এরপর ক্লোরিনের হচ্ছে কত 3, নাইট্রোজেনের হচ্ছে কত 3, ব্রোমিনের হচ্ছে কত 2.8, এরপর হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের মনে রাখতে হবে 2.1, ফসফরাসের কত 2.1, কার্বনের কত 2.5, সালফারের কত 2.5, আয়োডিনের কত 2.5। আর কি লাগবে? আহ এরপর কি আর আছে, মানে ইম্পর্টেন্ট গুলো বলে দিছি তোমাদের, যা যা আসতে পারে। আচ্ছা, তো এগুলো মনে রাখলেই হয়েছে, এই কয়েকটা মনে রাখবা, হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমি যে এখানে তোমার H2 এর ক্ষেত্রে, H2 এর ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত 3.5, হাইড্রোজেনের কত 2.1, পার্থক্য কত, পার্থক্য যাই হবে 0.5 থেকে বড় হবে, সেটা কি আমার পোলার সমযোজী হবে। মানে এখানে আমার শেয়ারকৃত ইলেকট্রন গুলা যে কোনো একজন আগে টেনে নিবে, যে টেনে নিবে সে কি হবে, যে টেনে নিবে সে হবে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ পোল বা হালকা আবেশিত হবে নেগেটিভে। আর যে আবেশিত হবে না, মানে তোমাকে আবেশিত তো হবে না, মানে এখানে একটা পোল তৈরি হবে, একটা নেগেটিভ পোল তৈরি হবে। কারণ দেখো একদিকে কিন্তু ইলেকট্রন গুলো জমা হচ্ছে, তো নেগেটিভ চার্জ যদি একদিকে জমা হয় তাহলে এটা কি নেগেটিভ পোল তৈরি হবে এমন। আর আর তোমার আহ যার থেকে ইলেকট্রন চলে যাচ্ছে তার থেকে কি হচ্ছে নেগেটিভ চার্জ চলে যাচ্ছে ওর থেকে, সেখানে কি হবে একটা পজিটিভ পোল তৈরি হবে। পোল মানে হচ্ছে মেরু। এখন কথা হলো কে টানবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কে টানবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে হচ্ছে কি ইলেকট্রন টানবে নিজের দিকে, ঠিক আছে। এরপর আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো আমার HCl, HCl, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত 3, হাইড্রোজেনের কত 2.1, পার্থক্য কত 0.9, 0.9 যেটা কি আমার 0.5 থেকে বেশি। সো এটা কি হবে আমার, এটা কি হবে আমার পোলার সমযোজী যৌগ হবে। সো পোলার সমযোজী যৌগের মধ্যে কি হবে আমার, এটা হবে কি আমার ডেল মাইনাস, এটা হবে কি আমার ডেল প্লাস। কারণ কি হবে ইলেকট্রন গুলা, এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা এটা ক্লোরিনের দিকে আকর্ষিত হবে বেশি, ঠিক আছে। এরপর ধরো আমার আরো উদাহরণ দিই, যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, যেটা একটু আগে পড়ছিলাম, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত 4, হাইড্রোজেনের কত 2.1, পার্থক্য কত 1.9, যেটা কি আমার 0.5 থেকে বেশি। তো আমার যে শেয়ারকৃত ইলেকট্রন গুলা সেগুলা কি ফ্লোরিনের দিকে বেশি যাবে, তাহলে ফ্লোরিন হবে আমার ডেল মাইনাস, হাইড্রোজেন হবে কি আমার ডেল প্লাস। এরপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত 2.5, এরপর অক্সিজেনটা কত 3.5, এখানেও কত 3.5। এখন কথা হইলো এখানে একটা মজার জিনিস আছে, যে এখানে ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে টানতেছে, ঠিক আছে, এই পাশে ইলেকট্রন গুলো এই পাশে অক্সিজেন থেকে টানতেছে, ঠিক আছে। তো টানাটানি জিনিসটা দেখো তো বিপরীত দিকে হচ্ছে না, বিপরীতমুখী হচ্ছে। তো বিপরীতমুখী হওয়ার কারণে, বিপরীতমুখী, বিপরীতমুখী হওয়ার কারণে এটা কি সামগ্রিক পোলারিটি নাই, মানে পুরো যোগটা আসলে পোলার না, কারণ একদিকে একজন বাম দিকে টানতেছে, একজন ডান দিকে টানতেছে, এখানে একটা ভ্রামক তৈরি হয়। ভ্রামক কি এটা আমরা বড় হলে পড়বো। তো ভ্রামকটা এখানে কি হয় কাটাকাটি হয়ে যায়, তো এখানে কি হবে আমার সামগ্রিক পোলারিটি কি হবে থাকে না, সামগ্রিক পোলারিটি থাকে না। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে CO2 কি পোলার নাকি নন পোলার, উত্তর হবে নন পোলার, ঠিক আছে। জিনিসটা কি আসলে নন পোলার, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপর আরো কিছু উদাহরণ দিই, যেমন হ্যাঁ, যেমন এরকম আর কিছু উদাহরণ আছে, যেমন ধরো CCl4, CCl4 এর ক্ষেত্রে চারদিকে কি আছে, চারটা ক্লোরিন আছে, চারদিকে আমার চারটা ক্লোরিন আছে। চারটা ক্লোরিন কি করবে সমানভাবে কি ইলেকট্রন টানাটানি করতেছে, সমানভাবে ইলেকট্রন টানাটানি করার কারণে কি হবে, এটাও কি হবে আমার নন পোলার হবে, এটাও কি হবে আমার নন পোলার হবে। এরপর
আমার BCl3, এদিকে আমার একটা ক্লোরিন, এদিকে আমার একটা ক্লোরিন, এদিকে আমার একটা ক্লোরিন, তিনোটা কি করতেছে, সমানভাবে টানতেছে তিনো দিকে। তাহলে এটা কি হবে, আমার নন পোলার হবে। পোলার তুমি এমনি চিনে যাবা, ইলেকট্রন নেগেটিভিটি পার্থক্য যদি 0.5 থেকে বড় হয় ওটা পোলার। কিন্তু নন পোলার গুলো এইভাবে চিনতে হয়, ভ্রামক মানে চিত্র এঁকে এঁকে চিনতে হয়। এরপর নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এদিকে একটা এইচ থাকে, এদিকে একটা এইচ থাকে, এদিকে একটা এইচ থাকে। নাইট্রোজেন কি করে, এদিক বরাবর টানতেছি ইলেকট্রন, এদিক বরাবর টানতেছি ইলেকট্রন, এদিক বরাবর টানতেছি ইলেকট্রন। তো জিনিসটা কি, কোনোখানে মানে কোনোখানে কাটাকাটি হচ্ছে, কিছুই হচ্ছে না। জিনিসটা কি হবে আসলে, পোলার হবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো পোলারিটি সংজ্ঞাটা যদি এইভাবে দিই, যে তোমার সমযোজী যৌগের অণুতে বন্ধনে থ্রি পোলার কেন? এই NH3 পোলার হবে না। এই যে দেখো, NH3 এর মধ্যে একটা হাইড্রোজেন এদিকে, একটা এদিকে, একটা এদিকে। সো নাইট্রোজেন টানবে না, নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তো টানার দিকগুলো দেখো, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর। তো এটা কি কোনোভাবে তোমার কাটাকাটি করবে একজন একজনকে? কিছু তো করবে না। আমার যদি একটা এদিকে একটা এটা এদিকে হচ্ছে BCl3 এর মতো করে সাজাই। না না, BCl3 এর মতো সাজানো যাবে না, কারণ এখানে একটা লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা কি করবে, উপরের দিকে থাকে। এটা তুমি যখন বড় হয়ে হাইব্রিডাইজেশন পড়বা তখন বুঝবা যে এটা কিভাবে আঁকতে হয়। এখানে তো লোন পেয়ার নেই, সো এটা আমি চাইলে আঁকতে পারি এইভাবে। তা আমি এটা কিভাবে বুঝবো কোনটা কেমনে আঁকতে হবে? তো লোন পেয়ার থাকলে লোন পেয়ারটা সবসময় উপরে লিখবা, দ্যাটস ইট, হয়তো বললামই। আর বাকি জায়গাটা সাজাই দিবা, শেষ। এরপর যদি আরো একটা উদাহরণ দিই, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, ওটার ক্ষেত্রে কি হয়, এখানে দুটা লোন পেয়ার আছে উপরে রাখলাম, আর অক্সিজেন গুলো এইভাবে রাখলাম। তাহলে কি হচ্ছে দেখো, কে টানবে, অক্সিজেন টানবে, ওই দিকে টানতেছে, ওই দিকে টানতেছে। তো টানাটানিটা কি কোনোভাবে কাটাকাটি হচ্ছে, হচ্ছে না। তাহলে এটাও কি আমার পোলার। ঠিক আছে। এরপর তোমার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সেক্ষেত্রে কি হবে, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন। এবার খেয়াল করো, অক্সিজেন কি করতেছে, এদিকে একটা টানতেছে, এদিকে একটা টানতেছে, এদিকে একটা টানতেছে। তিনোটা তিন দিক থেকে সমানভাবে টানতেছে। তো এটা হবে কি আমার নন পোলার। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপর তোমাদের বইয়ে হাইড্রোজেন বন্ধন বলে একটা জিনিস আছে। হাইড্রোজেন বন্ধন, এই জিনিসটা কি, যে তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসটা কেমন থাকে, জিনিসটা থাকে উচ্চ তড়িৎ ঋণাত্মকতা প্লাস আকার ছোট। সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা কি হবে, এক্সিস্ট করবে। এবং উচ্চ তড়িৎ ঋণাত্মক বলতে আমি তিনটা বুঝাচ্ছি, একটা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং কি নাইট্রোজেন। ফ্লোরিনটা কত আমার 4.0, অক্সিজেন হচ্ছে আমার 3.5, নাইট্রোজেন হচ্ছে আমার 3। তো এই FON ফন, এটা কি করবে আমার উচ্চ তড়িৎ ঋণাত্মকতার যে ক্রাইটেরিয়াটা এটা ফিল আপ করবে। এখন আকারে ছোট বলতে আমি হাইড্রোজেনকে বোঝাচ্ছি। ঠিক আছে, হাইড্রোজেন কিভাবে, যেমন ধরো পানির অণু, সরি পানি, হ্যাঁ পানির অণু। চিন্তা করো, এটা হচ্ছে আমার হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, পানির অণু। এখানে আমি আরেকটা আঁকলাম পানির অণু, এখানে আমি আরেকটা আঁকলাম পানির অণু, এখানে আমি আরেকটা আঁকলাম পানির অণু। এখন এই যে আমার আহ এবার আমাকে বলো তো, এখানে যেহেতু অক্সিজেন কি করতেছে, শেয়ার কিন্তু ইলেকট্রন গুলো ওদিকে টানতেছে, তাহলে অক্সিজেন কি হবে আমার 2 ডেল মাইনাস হবে। আর 2 ডেল মাইনাস কেন, কারণ দুইটা হাইড্রোজেন থেকে টানতেছে। হাইড্রোজেন হবে ডেল প্লাস, এটা হবে আমার ডেল প্লাস। একইভাবে এটা আমার ডেল প্লাস, এটাও আমার ডেল প্লাস, এটা কি আমার 2 ডেল মাইনাস, এটা কি আমার ডেল প্লাস, এটা কি আমার ডেল প্লাস, আর এটা কি আমার 2 ডেল মাইনাস, এটা কি আমার 2 ডেল মাইনাস, এটা হচ্ছে আমার ডেল প্লাস, এটা হচ্ছে কি আমার ডেল প্লাস। আমার কথা হইলো প্লাস মাইনাসকে আকর্ষণ করে না, তাহলে প্লাস মাইনাসকে যখন আকর্ষণ করবে, এই ডেল প্লাসটা এ 2 ডেল মাইনাসকে আকর্ষণ করবে, এটা এটাকে আকর্ষণ করবে, এটা এটাকে আকর্ষণ করবে। ফলে এখানে একটা বন্ধন ক্রিয়েট হবে, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, যেটা আকর্ষণের কারণে হচ্ছে। বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা, একইভাবে তোমার এই জন্য একটা জিনিস খেয়াল করবে, একটা কোশ্চেন থাকে যে H2O এবং H2S দুটোই আমার সমযোজী বন্ধন, কিন্তু কেন H2O এর স্ফুটনাঙ্কটা বেশি? কারণ এখানে এক্সট্রা করে আমার হাইড্রোজেন বন্ধনটা থাকে। এখানে কি হয়, আমার H2O এর মধ্যে আমার হাইড্রোজেন বন্ডটা কি করে, এক্সিস্ট করে। কিন্তু আমার H2S এর মধ্যে কি হয় না, আমার কোনো প্রকার হাইড্রোজেন বন্ডটা নাই। দ্যাটস ওয়াই কি হয়, এটা গলনাঙ্ক কম হয়। আর H2O এর গলনাঙ্ক কি হয়,
বেশি হয়। একইভাবে সেম জিনিসটা কিন্তু আমার HF, NH3 এগুলোর ক্ষেত্রে হয়। যেমন HF, 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 HF। তাহলে এখানে কি হবে? ফ্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে কি হবে? একটা আকর্ষণ হবে। কারণ ফ্লোরিন নেগেটিভ হবে, ডেল মাইনাস হবে। আর হাইড্রোজেন কি হবে? ডেল প্লাস হবে। ঠিক আছে? একইভাবে আমার NH3 ক্ষেত্রে হয়। সো এই জিনিসগুলো কি মনে রাখবে যে NH3 ক্ষেত্রেও কি হয় আমার? হাইড্রোজেন বন্ধন কি করে? এক্সিস্ট করে। আচ্ছা। এরপর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আহ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। হুম, এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আয়নিক গুলার গলনাঙ্ক এন্ড স্ফুটনাঙ্ক। এখানে মনে রাখবা যে আয়নিক গুলার গলনাঙ্ক, আয়নিক এগুলার গলনাঙ্ক আমার সমযোজী থেকে বেশি হবে। সমযোজী থেকে কি হবে? বেশি হবে। তাই এটা বুঝতেছি যে আয়নিক যে বন্ধন এটা শক্তিশালী হয়, এটা ভাঙতে কি হবে? অনেক টাইম লাগবে, অনেক শক্তি লাগবে। আর সমযোজী বন্ধনগুলো কি হয়? এগুলো উইক হয়। বুঝতে পারছো? সমযোজী বন্ধনগুলো কি হয়? অনেক উইক হয়। আচ্ছা, এখন তোমার পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়? পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস অংশ, একটা পোল তৈরি হয়। তো ওই ক্ষেত্রে কি হয়? একটা তো আকর্ষণ বল থাকে প্লাস মাইনাসের মধ্যে। কিন্তু নন পোলারের ক্ষেত্রে, নন পোলার নন পোলারের ক্ষেত্রে তো প্লাস মাইনাস নাই, তো ওখানে কি হয়? তো অপোলার সমযোজী অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেটা নাম হচ্ছে, এই আকর্ষণ বলটা হচ্ছে আমার ভ্যান্ডার ওয়ালস বল। ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এই ভ্যান্ডার ওয়ালস ফোর্সটা কি করে? অ সরি, যিনি বলে হ্যাঁ, নন পোলার সমযোজী যৌগগুলোর মধ্যে কি করে? আকর্ষণ বল হিসেবে কাজ করে। এই ভ্যান্ডার ওয়াল ফোর্স এটা কিন্তু আমার আণবিক ভরের সমানুপাতিক। যদিও কথাটা পুরোপুরি ঠিক না, এটা আমরা বড় হলে আরো বিস্তৃতভাবে দেখবো, কিন্তু আপাতত তোমাদের লেভেল অনুযায়ী ভ্যান্ডার ওয়াল ফোর্সটা কি হয়? আমার আণবিক ভরের সমানুপাতিক। এটা কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে, সো ওইভাবে পড়ে নিবা। ঠিক আছে? তো আমার একটা জিনিস খেয়াল করো, যে ধরো একটা উদাহরণ দিই, যেমন NaCl, এটা কি একটা আয়নিক বন্ধন। ওর যে গলনাঙ্ক সেটা হচ্ছে 801°C। আর আমার যে H2O, ওকে একটা সমযোজী বন্ধন প্লাস ওর হাইড্রোজেন বন্ধনও আছে। তাও ওর গলনাঙ্ক কত? গলনাঙ্ক তো 0°, কিন্তু স্ফুটনাঙ্ক কত? ওর স্ফুটনাঙ্ক 100°। তাহলে কত বেশি তুমি বুঝতে পারতেছো? এটা কি ওর স্ফুটনাঙ্ক, আর এটা কি ওর গলনাঙ্ক। তো এই জন্য কি হয় আমার আয়নিক বন্ধনগুলো অনেক, আয়নিক যৌগগুলো যে গলনাঙ্ক এগুলো কি অনেক বেশি হয়। আচ্ছা, এবার আমি যদি একটা গ্রুপ ওয়াইজ কথা বলি, মানে তোমার কি জানি বললো এটাকে, ওই পর্যায় সারণী যখন পড়ছিলাম তখন আমরা গ্রুপ ওয়াইজ এবং পর্যায় ওয়াইজ কিছু ধর্ম পড়ছিলাম না? তো আমি যদি একইভাবে গ্রুপ 17-এর কথা বলি, গ্রুপ 17-এ আছে কি আমার ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা জিনিস মনে রাখবা, এই ফ্লোরিন আর ক্লোরিন এগুলো কিন্তু গ্যাস আকারে থাকে, প্রকৃতিতে গ্যাস আকারে থাকে। ব্রোমিন থাকে আমার তরল বা লিকুইড। আর এটা আয়োডিন, আয়োডিন কিন্তু সলিড আকারে থাকে। ঠিক আছে? লবণে কিন্তু আয়োডিন দরকার। তো এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, যে ক্রমটা, স্ফুটনাঙ্ক, ওইটার যে ক্রমটা, এই ক্রমটা কিভাবে হবে? আমি তোমাকে বলছিলাম না যে নন পোলার যে এগুলা থাকে, নন পোলার সমযোজী যৌগ, এগুলার মতো ভ্যান্ডারবালস বল কাজ করে। এখন যার ভর বেশি তার ভ্যান্ডারবালস ফোর্স বেশি। তো ভ্যান্ডারবালস ফোর্স বেশি কার? আয়োডিনের, দেন ব্রোমিনের, দেন ক্লোরিনের, দেন ফ্লোরিনের। কারণ কি? ভর বেশি। তাহলে এটার স্ফুটনাঙ্ক ক্রমটা কি হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে? একইভাবে আমরা কিছু একটু আগে আমরা পড়ছিলাম যে সালফারের যে অণুটা সেটা কি হয়? S8 হয়। দেন ফসফরাসেরটা P4 হয়। নাইট্রোজেনেরটা কি হয়? N2 হয়। কার্বনেরটা কি হয়? সরি, কার্বন না, ক্লোরিনেরটা কি হয়? Cl2 হয়। আচ্ছা, মাঝখানে যদি ওজোন আসে, ওজোন হয়, দেন N2, দেন Cl2। তাহলে এখানে আমার স্ফুটনাঙ্ক ক্রমটা কি হবে? ভর ওয়াইজ কি হবে? ভর অনুসারে কি হবে? সাজানো হবে। তাহলে এটা হবে কি আমার স্ফুটনাঙ্কের ক্রমটা। ঠিক আছে? রিজনটা কি? ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস ফোর্স। আচ্ছা, এরপর আচ্ছা, এখানে যেহেতু আসছে তাহলে অর্গানিক থেকে একটা কথা বলে দিই। অর্গানিকে মনে আছে যে কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয় তাহলে কি হয়? গ্যাস আকারে থাকে। দেন কার্বন সংখ্যা যদি আমার 5 থেকে 15 হয় তাহলে কি থাকে? লিকুইড আকারে থাকে। দেন কার্বন সংখ্যা যদি আমার 15 থেকে বেশি হয়
তাহলে কি হয় আমার সলিড আকারে থাকে। ঠিক আছে, এগুলো একটু মনে রেখো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো বললাম। আম, আচ্ছা, একটা পরীক্ষায় কোশ্চেন আসে, এটা হচ্ছে অনেক ফেমাস কোশ্চেন, এটা বড় হলেও আসবে। এটা হচ্ছে মিথেন, NH3, H2O এবং HF, এর মাঝখানে যদি আমার মানে তোমার গলনাঙ্ক ক্রম করতে হয় বা স্ফুটনাঙ্ক ক্রম করতে হয়, সেটা কিভাবে হবে? খেয়াল করো, এখানের মধ্যে কোনোটাও কি আয়নিক বন্ধন নাই? সো আয়নিক প্রথমে বা সবগুলা কি সমযোজী বন্ধন। এর মধ্যে খেয়াল করো, এটা হচ্ছে আমার পোলার, এটাও আমার পোলার। ঠিক আছে, এটা আমার নন পোলার, এটাও আমার পোলার। এটাও ইংলিশে লিখি। আচ্ছা, তো আমি এটুকু তো বুঝছি যে নন পোলারের যে গলনাঙ্ক সেটা সবচেয়ে কম হবে, আর পোলারের মাঝখানে একটা ক্রম তৈরি করতে হবে। পোলারের মাঝখানে যখন আমি ক্রমটা তৈরি করব, সেটাতে খেয়াল করো যে এখানে আমার হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করতেছে, কারণ এখানে আমার অক্সিজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার ফ্লোরিন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে। এখানে আমার কয়টা হাইড্রোজেন বন্ড? দুইটা হাইড্রোজেন বন্ড। এখানে আমার কয়টা হাইড্রোজেন বন্ড? একটা হাইড্রোজেন বন্ড থেকে আমি একটু আগে একে দেখাইছি। তো আমার সবচেয়ে বেশি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কার হবে? পানির হবে। দেন HF, দেন আমার NH3, দেন যাবে আমার CH4। এটাই হবে কি আমার ক্রমটা। যদি পরীক্ষায় আসে সুন্দর করে এইভাবে লিখবা। ঠিক আছে, এটা কি হচ্ছে আমার গলনাঙ্ক, ওটা ক্রম বা স্ফুটনাঙ্ক ক্রম, যেটাই হোক। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপর আহ, এরপর আসতেছে আমার পানিতে দ্রবণীয়তা। পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা মানে কি? সেটা হচ্ছে কে পানিতে তোমার মিশে যাবে। ঠিক আছে, কে পানিতে দ্রবীভূত হবে। তো সবার আগে আমার নাম আসবে আয়নিক গুলা। আয়নিক গুলা কি হবে? ইজিলি পানিতে মিশে যাবে, কারণ এখানে প্লাস মাইনাস আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, তো ধরো আমার সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, সোডিয়াম ক্লোরাইড কি হয়? আমার সলিড হয়, পানি আমার লিকুইড অবস্থায়। তাহলে এখানে কি হবে আমার? Na প্লাস একোয়াস অবস্থা, দেন ক্লোরিন মাইনাস একোয়াস অবস্থা কি হবে? পরিণত হবে। এখন একটা জিনিস মনে রাখবা, তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা যে সলিড ছিল, এটা কি হয়েছে? এটাকে যদি আমি তাপ দিই, তাহলে কি হবে? এখানে সোডিয়াম প্লাস গ্যাসীয় অবস্থা, দেন ক্লোরিন মাইনাস গ্যাসীয় অবস্থা উৎপন্ন হইল। এটা এখানে ডেল এইচ পজিটিভ। কেন? কারণ এখানে আমি তাপ দিতে হয়েছে। তো এটাকে বলা হয় আমার লেটিস এনার্জি। এটা পরীক্ষায় আসে যে লেটিস এনার্জি কাকে বলে। এটাকে বলা হয় আমার লেটিস এনার্জি। লেটিস এনার্জি মানে হচ্ছে যে তোমার এই যে এটা ক্যালাস আকারে ছিল না, সোডিয়ামটা একটা ক্যালাস আকারে ছিল, এই ক্যালাসটাকে ভাঙতে যতটুকু এনার্জি লাগছে সেটাকে বলা হয় কি আমার লেটিস এনার্জি। আর এখানে এবার যে আমার তোমার এই দুটো অংশ, মানে এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মানে যে গ্যাসীয় অংশগুলা, এগুলোকে যদি এখন পানিতে মিশাই, তাহলে সোডিয়াম প্লাস গ্যাসিয়াস, দেন ক্লোরিন মাইনাস গ্যাসিয়াস, এটাকে যদি আমি এখন পানিতে মিশাই, তাহলে পানিতে মিশানোর পর কি হবে? সোডিয়াম প্লাস একুয়াস, দেন ক্লোরিন মাইনাস একুয়াস। তখন পানিতে মিশানোর পরে এখানে ডেল এইচটা নেগেটিভ হবে, অর্থাৎ এখানে একটা তাপ উৎপন্ন হবে। এটাকে বলা হয় আমার হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি। এগুলো নিয়ে অনেক সাফার করবা বড় হইলে যদি ঠিক মতো না করো। ঠিক আছে, জিনিসগুলো এখনই বুঝে নাও যে আমি যখন একটা ক্যালাসকে ভেঙে গ্যাসীয় অবস্থায় পরিণত করছি, সেটাকে বলা হবে লেটিস এনার্জি। ওটা পজিটিভ, কারণ আমাকে শক্তি দিতে হয়েছে। আর হাইড্রোজেন আর পানিতে যখন আমি এটাকে মিক্স করতেছি, তখন এখানে শক্তি রিলিজ হবে, সেটাকে বলা হয় আমার হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, বুঝতে পারছো? কথাটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে আমার এই যে হাইড্রেশন এনার্জি, এটা আমার লেটিস এনার্জি থেকে কি হয়? বড় হয় অথবা সমান হয়। একমাত্র এটা কারণে, এটা যদি হয় তখন কি হবে? একটা জিনিস পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, দ্রবীভূত হয়। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা যে পোলার জিনিস, পোলার, একটা পোলার আর একটা পোলারে দ্রবীভূত হবে, দেন একটা নন পোলার
আরেকটা নন পোলার দ্রবীভূত হবে। এর থেকে আমি বুঝতেছি একটা ফেমাস লাইন, সেটা হচ্ছে কি লাইট ডিজলভস লাইট। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে তোমার যে যেমন তার সাথে সেমনি মিশবা, মানে হচ্ছে একটা পোলার দ্রবীভূত মানে একটা পোলার একটা পোলার দ্রবণের মধ্যে, সরি মানে ধরো পানি, পানি কি একটা পোলার, এই পোলারের মধ্যে আমি যদি আরেকটা পোলার জিনিস দিই, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড বা HCl দিই, ওটা কি একটা পোলার জিনিস, তো ওটা কি হবে তোমার দ্রবীভূত হবে। কিন্তু ধর একটা পোলারের মধ্যে যেমন পানির মধ্যে যদি আমি একটা নন পোলার জিনিস দিই, যেমন ধরো ক্লোরিন গ্যাস, এটা দ্রবীভূত হবে না, তো এটা নন পোলার জিনিস। কিন্তু ধরো আমি আরেকটা নন পোলার জিনিসের মধ্যে, নন পোলার জিনিস কি হইতে পারে, কোনো একটা জিনিস মনে আসতেছে না নন পোলারের, যাই হোক মনে হয় একটা নন পোলার জিনিস, যেমন ধরো CCl4, হ্যাঁ CCl4, ওর মধ্যে যদি আমি আরেকটা নন পোলার জিনিস দিই, যেমন ধরো ক্লোরিন গ্যাস, এটা কিন্তু দ্রবীভূত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবো যে কে কার মধ্যে দ্রবীভূত হবে, এটা পোলার নাকি নন পোলার, এটা দেখে বুঝে যেতে পারবা। বুঝতে পারছো? বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, এবার এবার তোমার কোশ্চেন আরেকটা আসবে, সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় যে হবে, এটা একটা চিত্র আঁকতে বলবে। এটা ইজি। ধরো আমার যদি সোডিয়াম ক্লোরাইড, এটাকে যখন পানিতে মিক্স করবো তখন কি হয়, সোডিয়াম প্লাস NH এবং ক্লোরিন মাইনাস হয়। তো সোডিয়াম প্লাস উৎপন্ন হবে একটা আয়ন, আর এটা কি হবে আমার ক্লোরিন মাইনাস উৎপন্ন হবে আরেকটা আয়ন। তো সোডিয়াম প্লাসের কাছাকাছি কে থাকবে, আমার অক্সিজেন থাকবে, কারণ অক্সিজেন আমার নেগেটিভ না, ডেল মাইনাস অক্সিজেন ছিল। তো সোডিয়াম প্লাসের সাথে কে থাকবে আমার, অক্সিজেন থাকবে। আর ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস এটা নিজে একটা মাইনাস, তো মাইনাসের সাথে কে থাকবে, আকর্ষিত হবে কে, পজিটিভ, মানে কি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। ঠিক আছে, তো এখানে চিহ্নগুলো দিয়ে দিবা, যেটা হচ্ছে 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল প্লাস। একইভাবে এটাও দিবা, যেটা ডেল প্লাস, এটা ডেল প্লাস, 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস। বুঝতে পারছো? যদি কখনো বলে যে পানিতে দ্রবীভূত যে হয়েছে সেটা চিত্রটাকে দেখো, এটাই লিখবা। এখন কিছু পোলা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে চিনি, গ্লুকোজ, এগুলো পানিতে মিশে, মনে রাখবা সেগুলো হচ্ছে কি পোলার। এরপর HF, HCl, এগুলা কি, এগুলো তোমার পোলার। এবং CCl4, যেটা একটু আগে বলছি, এটা কি আমার নন পোলার। এরপর NH3, NH3 কি, NH3ও পোলার, হ্যাঁ এটা দেখাইছিলাম। দেন PCl3, PCl3 এটা কিন্তু পোলার, কিন্তু PCl5, PCl5 এটা কিন্তু নন পোলার। কোনো উদাহরণ আছে? এরপর CH4, এটাও কি আমার নন পোলার। ঠিক আছে, এই কয়েকটা একটু মুখস্থ রাখো, মুখস্থ রাখতে পারলে ভালো। কেমনে হয় এটাও তো দেখাইলাম একটু আগে। আচ্ছা, এখন PCl5 এটা কেন নন পোলার, আর PCl3 এটা জিনিস খেয়াল করে দেখো তো। PCl3 এর ক্ষেত্রে, PCl3 ক্ষেত্রে কিন্তু এভাবে আঁকতে হয়, এখানে একটা লোন পেয়ার থাকে, দ্যাটস ওয়াই টানাটানিটা কি হয় না, একইভাবে হয় না। তো PCl5 এর ক্ষেত্রে 5 জন 5 দিক থেকে সমানভাবে টানে, দ্যাটস ওয়াই কি হয় তোমার, এটা কি হয়, সরি নন পোলার হয়ে যায়। এই জন্য ঘটনাটা বুঝতে পারছো, ঘটনাটা বুঝছো? এই যে, হ্যাঁ। আচ্ছা এখন আরেকটা কথা, লাস্ট জিনিস, সেটা হচ্ছে কি, পোলার কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। পোলার কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। এখন কথা হলো ভাই কেমনে, কারণ পোলারের মধ্যে কি হয়, প্লাস এবং মাইনাস দুইটা পোল ক্রিয়েট হয়, ওরা আয়ন তৈরি করতে পারে, দেন ওখান থেকে কি হবে, বিদ্যুৎ পরিবহন হবে। ঠিক আছে, আচ্ছা পোলার কি করে, দাঁড়া আমি কি পোলারের আয়নিক বলতে নিছিলাম, সরি সরি, তো এখানে আয়নিক লিখতে নিছিলাম। আয়নিক যৌগ কি করে,
বিদ্যুৎ পরিবহন করে। এটা আমরা কোথায় দেখছিলাম মনে আছে? যখন আমরা ওই কোষগুলা পড়ছিলাম, বিভিন্ন ধরনের সেল বানাইছিলাম, তো বিশ্লেষণ পড়ছিলাম, তো ওগুলাতে আমরা পড়ছিলাম না যে পোলার কি করে, সরি আয়নিক কি করে, আমরা বিদ্যুৎ পরিবহন করে। তো ওই জিনিসগুলো এখানে আবার আসছে, তো ওগুলো আমি দেখাইতেছি না। বুঝতে পারছো? এই যে ময়ূরে গেলা। হ্যাঁ, হ্যাঁ, না। হুম। আচ্ছা, আর এখান থেকে অনেক সময় মনে হইতে পারে যে আয়নিক যেহেতু বিদ্যুৎ পরিবহন করবে, তাহলে পোলার যেটা আছে, মানে যেটা আমার পোল সৃষ্টি করতেছে, সেটাও হয়তো বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু পোলার কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। বিদ্যুৎ পরিবহন করবে না, পোলার কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। যদিও বা এখানে পোল ক্রিয়েট হয়, কিন্তু আয়ন তো ক্রিয়েট হয় না, কারণ আমাকে ইলেকট্রন ট্রান্সফার করতে হবে আয়নের মাধ্যমে। এই কথাটা মাথায় থাকে তো? মাথায় থাকবে? হুম, মাথায় থাকে যেন হ্যাঁ, জিনিসগুলা। আচ্ছা, এখন আর তো কোনো টপিক মনে হয় না বাকি নেই। ধাতব বন্ধনটা মনে হয় সম্ভবত বাকি আছে, ধাতব বন্ধনটা বলে দিচ্ছি। আচ্ছা, তো ধাতব বন্ধনটা আহামরি কিছুই না। মানে ধাতবগুলো কি হয়, ধাতবগুলো অনেক জ্যাম প্যাকড অবস্থায় থাকে না। মেটাল বন্ড, মেটাল বন্ডের ক্ষেত্রে কি হয়, ধাতুগুলো অনেক জ্যাম প্যাকড অবস্থায় থাকে, তারা নিজেদের মধ্যে অনেক কি হয়, শক্তিশালী আকর্ষণ বল দ্বারা কি হয়, মানে শক্তিশালী একটা বন্ধন দ্বারা মানে জ্যাম প্যাকড অবস্থায় থাকে, সেটাকে বলা হয় তোমার মেটাল বন্ড। আর মেটাল বন্ডের মধ্যে ধাতুর একটা যদি টুকরা নাও, তো ধাতুর টুকরার মধ্যে কি হয়, ধাতুর টুকরার মধ্যে তাদের ইলেকট্রন গুলা কি হয়, মুক্ত অবস্থায় থাকে না। ইলেকট্রন গুলা কি হয়, মুক্ত অবস্থায় থাকে। তো এই ইলেকট্রন গুলো যে মুক্ত অবস্থায় থাকে, তখন এটাকে দেখে মনে হয় যে ধাতব একটা, সরি, ইলেকট্রনের সাগরে আমার কয়েকটা ধাতব পরমাণু কি আছে, ভেসে আছে। এমন লাগে আমার থেকে, মানে এমন লাগে, বইয়ের ভাষায় লিখছে কি, যে ইলেকট্রনের সাগরে আমার কয়েকটা ধাতব পরমাণু আছে, এমন একটা অবস্থা ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এটাকে বলা হয় আমার পারমাণবিক শ্বাস, আমাদের বইয়ের ভাষায় পারমাণবিক শ্বাস। ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমার সঞ্চালনশীল ইলেকট্রন, যে ইলেকট্রনটা কি সঞ্চালনশীল ইলেকট্রন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ধাতব বন্ধনের কাহিনী। কাহিনীটা হয় আসলে যে ধরো এই ইলেকট্রনটা যে মুক্তভাবে ঘোরাফেরা করতেছে, এখানে তাদের মাঝখানে কিন্তু এই যে প্রত্যেকটা, এই যে পজিটিভ দ্বারা বোঝাচ্ছে যে নিউক্লিয়াস, ঠিক আছে, প্লাস দ্বারা বোঝাচ্ছে যে নিউক্লিয়াস, প্রত্যেকটা নিউক্লিয়াসের মাঝখানে অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে। এবং মানে এগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে, ধাতব বন্ধন থেকে মুক্ত হয়ে এগুলো ঘুরে বেড়াচ্ছে, ধাতব বন্ধন বলতেছি তাদের প্রত্যেকটা পরমাণু থেকে আকর্ষণ থেকে মুক্ত হয়ে কি ঘুরে বেড়াচ্ছে। এখন এখানে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলাকে ও আকর্ষণ করতেছে, ও আকর্ষণ করতেছে, ও আকর্ষণ করতেছে, ও আকর্ষণ করতেছে। তো ওরা 4 জন 5 জন মিলে একটা জিনিস আকর্ষণ করে কি করতেছে, ধরে রাখতেছে। আর এগুলা কি সঞ্চালনশীল। তো ওদের মাঝখানে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে এখান থেকে, সেটাকে বলা হয় মেটাল বন্ড। ঠিক আছে? এটা তুমি বইয়ের রিডিং দিলে হালকা হইলেও বুঝতে পারবা, কিন্তু এত কিছু বুঝার নাই, এখান থেকে পরীক্ষায় তেমন আহামরি কোশ্চেন আসবে না, ক নাম্বারে আসতে পারে, বা ধাতব বন্ধন কি সেটা নিয়ে একটা আসতে পারে, সেটা একটু বই থেকে রিডিং করলেই হয়ে যায়। কিন্তু জিনিসটা আসলে কেন ধাতব বন্ড ক্রিয়েট হয়, ইলেকট্রন গুলো যে এখানে ট্রান্সফার হয়, তাদের মাঝখানে যে আকর্ষণ বলগুলো থাকে, এগুলো আসলে এখন বুঝবাও না তুমি, তোমাকে বললেও, দ্যাটস ওয়াই তোমাকে বলতেছি। ঠিক আছে? তো এটাই ছিল কি ধাতব বন্ড বা মেটাল বন্ড। এরপর আর কোনো টপিক তোমাদের বইয়ে নেই, বাকি সবগুলো পড়াইছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আরো বেশি পড়াইছি, যেগুলো তোমার হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, এগুলো সবগুলো করাই দিচ্ছি। ঠিক আছে? তো নিজে থেকে আমি আর এখানে কোশ্চেন সলভ করতেছি না, কারণ কোশ্চেনের মধ্যে দেখবে আমি যেগুলো তোমার সলভ করাইছিলাম হাতে কলমে একে একে, ওই জিনিসগুলো তোমার এখানে আছে, মানে কোশ্চেন গুলাতে ছিল। দ্যাটস ওয়াই আমি ওখান থেকে কালেক্ট করে করে কোনটা অষ্ট সম্প্রসারণ, কোনটা অষ্টক কি জানি বলে, কি জানি অষ্ট সম্প্রসারণ, অষ্ট সংকোচন, কোনটাতে কি রকম বন্ড হবে, কোনটাতে কয়টা ইলেকট্রন থাকবে, এগুলো সবগুলো করাই দিচ্ছি। ঠিক আছে? সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এর বাইরে আর আসবে না আশা করি। ঠিক আছে? ক্লাসটি এখানে রাখি।